বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। আজ কিশলয় ছোটবেলার সাথীর তরফ থেকে আপনাদের জন্য স্যার আর্থার কোনান ডয়েল সৃষ্ট চরিত্র শার্লক হোমসের বিখ্যাত রহস্য গল্প দ্য অ্যাডভেঞ্চার অফ ডেভিলস ফুট। বন্ধুবর শার্লক হোমসের কীর্তিকাহিনী লিখতে গিয়ে সবচেয়ে বড় যে অসুবিধার সম্মুখীন হয়েছি তা হলো হোমসেরই অনিচ্ছা। নিজের ঢাক তো নিজে পিটেবেই না, কাউকে পিটতেও দেবে না। কথা কম, ছিদ্রগোছে সব কিছুর মধ্যে, প্রকৃতি কাঠখোট্টা, কাঠে গেলে ভয় লাগে। সস্তা বাহবায় তার বিন্দুমাত্র আকর্ষণ নেই। রহস্যের জট সুন্দরভাবে ছড়িয়ে ঠিক সমাধানে পৌঁছতে পারলেই অনাবিল তৃপ্তিতে মনটা ভরে ওঠে কানায় কানায়। সেইটাই ওর সবচেয়ে বড় আনন্দ, সবচেয়ে বড় পুরস্কার। তারপর বাহবার ভাগটুকু তুলে দেয় সরকারি গোয়েন্দাদের হাতে, এবং যখন দেশ জুড়ে ধন্য ধন্য রব ওঠে সরকারি গোয়েন্দাদের নামে, বিদ্রুপের হাসি হেসে আপন মনে। শুধু এই কারণেই প্রচুর রসদ থাকা সত্ত্বেও বেশ কয়েক বছর ওর অনেক ভালো ভালো কীর্তিকলাপ জনগণকে উপহার দিতে পারিনি আমি। তাই গত মঙ্গলবার হোমসের কাছ থেকেও টেলিগ্রামটা পেয়ে অবাক হলাম। এ যে আকাশে চাঁদ হাতে পাওয়া, এভাবে টেলিগ্রাম পাঠিয়ে কখনো ফরমাশ করেনি হোমস। লিখেছে, কর্নিশ আতঙ্ক নিয়ে এবার কিছু লিখে ফেলো, পাঠকরা চমকে যাবে। অনেক অদ্ভুত কেসের সমাধান করেছি, কিন্তু এত অদ্ভুত কোনোটাই নয়। জানি না হঠাৎ এ খেয়াল ওর মাথায় এলো কেনই বা মনে পড়লো পুরনো কাহিনী। আমি কিন্তু আর দেরি করলাম না। মত পাল্টে যাওয়ার আগে তড়িঘড়ি কেসটার পুরনো কাগজপত্র খুঁজে নিয়ে লিখতে বসেছি আশ্চর্য ভয়াল সেই উপাখ্যান। 1897 সালের বসন্তকালে শরীর ভেঙে পড়ে শার্লক হোমসের। লোহার কাঠামোতেও ঘুণ ধরার উপক্রম হয়। অত্যাধিক পরিশ্রম আর স্বাস্থ্য রক্ষায় বিন্দুমাত্র যত্ন না নেওয়ার দরুন মার্চ মাসে ধূমকেতুর মতো রীতিমতো নাটকীয়ভাবে হোমসের জীবনে ঢুকে পড়লেন হার্লে স্ট্রিটের বিখ্যাত ডাক্তার মুর আগার। সে কাহিনী অন্য সময় বলা যাবে এখন। এবং তিনি জানিয়ে দিলেন কর্মক্ষমতার জন্মের মতো চলে যাবে যদি এক্ষুনি সব কাজ ফেলে ঢালাও বিশ্রাম না নেয় হোমস। নিজের শরীর নিয়ে কোনো কালেই ভাবত না হোমস। শরীরের থেকে মনকে সরিয়ে আনার আশ্চর্য ক্ষমতা ছিল, আর ছিল বলেই বুঁদ হয়ে থাকতো হাতের কাজ আর চিন্তা। কিন্তু যখন শুনলো জন্মের মতো কাজ করার ক্ষমতা চলে যেতে পারে বিশ্রাম না নিলে, তখন সব কাজ ছুঁড়ে ফেলে দিয়ে ঠিক করলো বায়ু পরিবর্তনে যাবে। সেই কারণেই সেই বছর বসন্তের গোড়ার দিকে কর্নিশ অন্তরীপের শেষ প্রান্ত পলধু উপসাগরের কাছে একটি ছিমছাম ছোট্ট কটেজে আস্তানা নিলাম দুই বন্ধু। অপূর্ব জায়গা বটে, হোমসের নীরস প্রকৃতির উপযুক্ত। ঘাস ছাওয়া উঁচু জমির উপর আমাদের চুনকাম করা কটেজের জানলা থেকে চোখ পড়ত অর্ধবৃত্তাকারে ক্রুর কুটিল দৃশ্যের ওপর। দেখতাম পালতোলা জাহাজের মারণফাঁদ মাউন্টস বে। দেখতাম কিভাবে সারি সারি কালচে খোঁচা খোঁচা এবড়ো খেবড়ো পাথর উঁচিয়ে রয়েছে জলের মধ্যে থেকে। সাগর ফেনায় ঢাকা এই চোড়া পাথরের ধাক্কায় ডুবেছে বহু জাহাজ, মরেছে বহু খালাসি। অথচ উত্তরে বাতাসে বড় শান্ত দেখায় ভয়াল এই মাউন্টস বে। দূর থেকে ঝড়ে উথালি পাতালি জাহাজ ছুটে আসে মরীচিকার টানে, আসে একটু স্থির হতে, জ্বরের হাত থেকে বাঁচতে। দক্ষিণ পশ্চিমে ঝড় এলেই কিন্তু চেহারা পাল্টে যায় শান্ত সুন্দর এই উপসাগরে। তখন ঘূর্ণিঝড়ের দাপটে জল ফুঁসে ওঠে, নোঙরে হ্যাঁচকা টান পড়ে, শুরু হয় পাথরের খোঁচা বাঁচিয়ে জাহাজ নিয়ে বেরিয়ে যাওয়ার শেষ লড়াই। কিন্তু বুদ্ধিমান খালাসি এই শয়তান অঞ্চলের ধারের কাছেও জাহাজ আনে না। জলের মতন ডাঙার চেহারাও বুক কাঁপানো, ঢেউ খেলানো বাদার পর বাধা। বালিয়াড়ির রঙে তরঙ্গায়িত জলাভূমির শেষ যেন আর নেই। কাকপক্ষীও বুঝি থাকে না এই ধুধু প্রান্তরে। মাঝে মাঝে মাথা উঁচিয়ে থাকা এক একটা গির্জার চূড়ো দেখে কেবল বোঝা যায় যে ছন্ন ছাড়া
সেকেলের গ্রামগুলো রয়েছে কোথাও কোথাও। এখানে সেখানে ছড়িয়ে আছে প্রাগৈতিহাসিক বাসিন্দাদের তৈরি পাথরের স্মৃতিস্তম্ভ। সুদূর অতীতে তারা যে এই বিজন অঞ্চলে ঘর সংসার করে গিয়েছিল তারই পাথুরে প্রমাণ। বিচিত্র থাম, বিদঘুটে স্তূপের অন্তরালে তাদেরই চিতাভস্ম আর কিম্ভূত কিমাকার মাটির বাসনপত্র। জায়গাটার এই প্রাগৈতিহাসিক মাহাত্ম্য আর হারিয়ে যাওয়া ভুলে যাওয়া জাতির স্মৃতিচিহ্ন এবং সব মিলিয়ে একটা ভয়াল ভয়ঙ্কর রূপ শার্লক হোমসের বেশ মনে ধরেছে, বোঝাই গেল। কল্পনায় গা ভাসিয়ে দেওয়ার এমন উপযুক্ত খোরাক পেয়ে অধিকাংশ সময় কাটত নির্জন জলায় একা একা ঘন্টার পর ঘন্টা ঘুরে বেরিয়ে। সুপ্রাচীন কর্নিশ ভাষাটিও খুব পছন্দ হয়ে গেছে দেখে গেল, আর এই নিয়ে রীতিমতো চর্চাও আরম্ভ করে দিল। আমাকে বললে চার্লিন ভাষার সঙ্গে নাকি কার্নিশ ভাষার দারুণ মিল আছে। টিন ব্যবসায়ী ফিশিয়ানদের ভাষার থেকে বেশ কিছু শব্দ ধার করাও হয়েছে। ভাষাতত্ত্বের ওপর এক বাক্স বই আনিয়ে এই সম্পর্কে সবে একটা গবেষণামূলক প্রবন্ধ রচনা করতে যাচ্ছে, এমন সময় আমার সব আশা ধূলিসাৎ করে এই পাণ্ডববর্জিত অমন একটা বিকট স্বপ্নীল দেশের কোত্থেকে একটা হতকুচ্ছিত কূট সমস্যা এসে হাজির হলো একেবারে দোরগোড়ায়। খাস লন্ডন শহরেও এমন রক্ত জল করা, এমন প্যাচালো, এমন রহস্যজনক ধাঁধার জট কখনো ছাড়াতে হয়নি। দিব্যি শান্তিতে খেয়ে দিয়ে বেরিয়ে দিন কাটাচ্ছিলাম। এমন সময় মূর্তিমান উৎপাতের মতন এই চক্রান্তে জড়িয়ে যাওয়ার শান্তিতে দিনযাপন শিখে উঠল। অদ্ভুত আশ্চর্য ঘটনার আবর্ত নিদারুণ উত্তেজনা সৃষ্টি করে বিপর্যস্ত করে তুলল আমাদের প্রাত্যহিক জীবন, এবং সেই উত্তেজনায় চঞ্চল হলো শুধু কর্নওয়াল নয়, সমগ্র পশ্চিম ইংল্যান্ড। আমার কিছু কিছু পাঠক হয়তো সে সময় খবরের কাগজে কর্নিশ আতঙ্ক সম্বন্ধে দু এক লাইন খবর পেয়ে থাকতে পারেন, কিন্তু পুরো খবর কেউ জানেন না। 13 বছর পরে অকল্পনীয় সেই কাহিনী সবিস্তারে উপহার দিতে বসেছি সারা দেশকে। আগেই বলেছি, এদিকে সেদিকে ছড়িয়ে থাকা গির্জের মতো মাথাগুলো দেখেই বোঝা যেত মান্ধাতার আমলের গাগুলো রয়েছে কর্নওয়ালের কোথায় কোথায়। সবচেয়ে কাছের গ্রামটার নাম ছিল ট্রেডার নিকোলাস। শেওলা ধরা সুপ্রাচীন একটা গির্জাকে ঘিরে সদুয়েক বাসিন্দার অনেকগুলো কটেজ নিয়ে গড়ে উঠেছে সেই গ্রাম। গায়ের পাদ্রী মিস্টার রাউন্ড হে ভদ্রলোক প্রত্নতত্ত্বের বাতিক থাকায় হোমস বেশ খাতির জমিয়ে নিল তার সাথে। ভদ্রলোক মাঝবয়সী, মোটাসোটা, অমায়িক, স্থানীয় খবরের ডিপো বললেই চলে। চায়ের নেমন্তন্ন রাখতে পাদ্রী সাহেবের বাড়ি গিয়ে জেনেছিলাম মার্টিমার ট্রেগার্নিস নামে এক ভদ্রলোক পাদ্রীর স্বল্প আয়কে একটু বৃদ্ধি করেছেন, তার পেল্লাই বাড়ির খান কয়েক ঘর ভাড়া নিয়ে। ভাড়াটের সঙ্গে পাদ্রীর এমনিতে অনেক অমিল থাকলেও পয়সার দিক দিয়ে কিছুটা সুরাহা হওয়ায় কৃতার্থ হয়েছেন ব্যাচেলার পাদ্রী। ভাড়াটের চেহারা কিন্তু কালচে পাতলা, চোখে চশমা, হাঁটেন একটু ঝুঁকে, যেন বিকৃতি আছে শরীরের কোথাও। চায়ের আসর মাতিয়ে রাখলেন পাদ্রী সাহেব, কিন্তু ভাড়াটে ভদ্রলোক চুপচাপ বসে রইলেন অন্যদিকে তাকিয়ে। যত রাজ্যের বিষাদ মুখে টেনে এনে অদ্ভুত ভাবে মুখে চাবি এঁটে ডুবে রইলেন নিজের মনের ভেতর। মনে হলো যেন অনেক দুশ্চিন্তায় হাবুডুবু খাচ্ছে। আসলে তার প্রকৃতি এই রকম মৌন। 16ই মার্চ মঙ্গলবার এহেন দুই ব্যক্তি দুম করে ঢুকে পড়লেন আমাদের ঘরে প্রাতরাশের ঠিক পরে। আমরা তখন সবে ধূমপান আরম্ভ করেছি, শেষ করেই রোজকার অভ্যাস মতো জলা পরিভ্রমণে বেরোবো ভাবছি। উত্তেজিত কণ্ঠে পাদ্রী সাহেব বললেন, কাল রাতে অস্বাভাবিক আর অত্যন্ত মর্মান্তিক একটা কাণ্ড ঘটেছে। আমাদের কপাল ভালো, বিধাতা সদয় বলেই অশ্রুতপূর্ব এই ঘটনার মধ্যে আপনাকে আমরা সাথে পেয়ে গেছি। ইংল্যান্ডে আপনি ছাড়া আর কেউ নেই যিনি এই রহস্যর সমাধান করতে পারেন। আমি পাদ্রী মহাশয়ের দিকে নির্দয় চোখে কটমট করে তাকালাম, কিন্তু শিকারের গন্ধ পেলে ঝানু হাউন্ড যেভাবে চনমনে হয়ে ওঠে, ঠিক সেইভাবে মুখ থেকে পাইপ নামিয়ে পিঠ খাড়া করে হোমস সিধে হয়ে বসলো
আস্তে আস্তে। হাতের ইশারায় বসতে বলল দুই অভ্যাগতকে। এদের মধ্যে অনেক সংযত দেখলাম মার্টিমার ট্রেগারনিসকে। তা সত্ত্বেও যেভাবে ভদ্রলোক অস্থিরভাবে রোগা রোগা দুই হাত পরস্পর ঘষতে লাগলেন এবং কালো চোখের উজ্জ্বল চাউনি মেলে তাকিয়ে রইলেন, বেশ বুঝলাম একই আতঙ্ক দুজনকেই সমানভাবে অভিভূত হয়ে পড়েছে। আপনি বলবেন না আমি বলবো? দেখছি আপনিই প্রথম ব্যাপারটা আবিষ্কার করেছেন, উনি জেনেছেন পরে, সুতরাং আপনি শুরু করুন। ভারী সোজা এই অনুমিতি সিদ্ধান্ত অকৃত্রিম বিস্ময়সূচক ফুটিয়ে তুলল দুজনেরই চোখে মুখে। ব্যাপারটা আমিও বুঝলাম দুজনের সাজ পোশাক দেখে। পুরুতমশাই পোশাক পরেছেন তাড়াহুড়ো করে, কিন্তু ভাড়াটে ভদ্রলোক শ্রীঅঙ্গে জামা কাপড় চাপিয়েছেন বেশ পরিপাটি করে। আমি বরং গোড়ায় দু একটা কথা বলে নিই, শোনবার পর ভেবে দেখবেন মিস্টার ট্রেগেনিসের কাছে বিশদ শুনবেন, না সোজা ধাওয়া করবেন রহস্য ঘেরা অনুকূলস্থল অভিমুখে। জলার কাছে মান্ধাতা আমলের পাথরটার কাছেই ট্রেডারনিক ওয়ার্দা ভবনে গত সন্ধ্যা কাটিয়ে এসেছেন ওর দুই ভাই আর এক বোনের সঙ্গে। ভাইদের নাম ওয়েন আর জর্জ, বোনের নাম ব্রেন্ডা। তাস খেলেছেন রাত 10টা পর্যন্ত। 10টার পর চলে আসবার সময় দেখে এসেছেন তাস নিয়ে খাবার ঘরের গোল টেবিল ঘিরে মশগুল হয়ে বসে তিন ভাই বোন। শরীর বা মনের স্বাস্থ্য যতখানি ভালো থাকা সম্ভব ততটাই ভালো। খুব ভোরে ওঠা ওর অভ্যেস। আজ ভোরে বেড়াতে বেরিয়ে দেখা হয়ে গেল ডক্টর রিচার্ডসের সঙ্গে। জরুরি কল্পে ছুটছেন ট্রেডারনিক ওয়ার্ড ভবনে। উদ্বিগ্ন হলেন মিস্টার মর্টিমার ট্রেগেনিস। গেলেন তৎক্ষণাৎ। গিয়ে দেখলেন এক অসাধারণ দৃশ্য। দেখলেন কাল রাত্রে ঠিক যেভাবে গোল টেবিল ঘিরে সামনে তাস নিয়ে বসা অবস্থায় ভাই বোন তিনজনকে দেখে গিয়েছিলেন, সেইভাবে বসে রয়েছে তারা। শক্ত হয়ে মরে পড়ে আছে বোন, আর দুপাশে বসে দু ভাই বিকৃত গলায় চেঁচাচ্ছে, পাগলের মতন হাসছে, গান গাইছে, কখনো কাঁদছে। সুস্থ মস্তিষ্কের কোনো লক্ষণই তাদের নেই। তিনজনের মুখে ফুটে উঠছে অবর্ণনীয় বিভীষিকার প্রতিচ্ছবি। বিকট খেঁচনি আর প্রবল আক্ষেপে মুখগুলো যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে সীমাহীন আতঙ্কে। অনেক দিনের রাঁধুনি আর আর হাউসকিপার মিসেস পর্টার ছাড়া বাড়িতে কেউ নেই। রাত্রে সে মরার মতন ঘুমিয়েছে, আওয়াজ টাওয়াজ পায়নি, চুরি যায়নি কিছু, কোথাও কিছু আগোছালো অবস্থাতেও পাওয়া যায়নি। কিন্তু কিছুতেই বোঝা যাচ্ছে না এমন কি ভয়ঙ্কর কাণ্ড ঘটল যা দেখে কল্পনাতীত আতঙ্কে একটি মেয়ে পাথর হয়ে গেছে মরে, আর দুটি শক্ত সামর্থ্য পুরুষের মাথা খারাপ হয়ে গিয়েছে। মিস্টার হোমস, সংক্ষেপে এই হলো ঘটনা। আপনি যদি মাথা খাটান এ নিয়ে, মস্ত উপকার হয় আমাদের। মনে মনে ভাবছিলাম কি করে কয়েকটা বাক্যবান ত্যাগ করে বন্ধুবরকে সহজ অবস্থায় ফিরিয়ে আনে। এসেছি ভাঙা স্বাস্থ্য জোড়া লাগাতে, রহস্য সমাধান করতে নয়, এইটাই বুঝিয়ে বলবো। কিন্তু ওর কোচকানো কপালের ভাঁজে আঁকা গভীর চিন্তার রেখা দেখে বুঝলাম বৃথা চেষ্টা। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে অদ্ভুত নাটকটা নিয়ে যেন সমাহিত হয়ে রইল মনে মনে। তারপর বললে, কথা দিচ্ছি এই ব্যাপারে আপনাদের পাশে আমি আছি। সত্যিই খুব জট পাকানো মনে হচ্ছে ব্যাপারটা, খুবই রহস্যময়। আপনি কি সেখানে নিজে গেছিলেন মিস্টার রাউন্ডে? মিস্টার ট্রেগেনিস ছুটতে ছুটতে এসে খবরটা দিতেই তড়িঘড়ি করে আসছি আপনার সঙ্গে পরামর্শ করার জন্যে। জায়গাটা এখান থেকে কত দূরে? ধরুন মাইল খানেক। তাহলে হেঁটেই যাওয়া যাক। যাওয়ার আগে মিস্টার মর্টিমার ট্রেগেনিসকে কয়েকটা প্রশ্ন করব। এতক্ষণ নির্বাক হয়ে বসেছিলেন মিস্টার ট্রেগারনিস। লক্ষ্য করলাম ওর চাপা উত্তেজনা পাদ্রী মহাশয়ের ফেটে পড়া উত্তেজনার চাইতে কোনো অংশে কম তো নয়, বরং বেশি। ফ্যাকাশে মুখে হোমসের দিকে উদ্বিগ্ন চোখে তাকিয়েছিলেন ভদ্রলোক। রোগা রোগা দুই হাত কচলাচ্ছেন বিরামহীন ভাবে। পারিবারিক বিপর্যয়ের কাহিনী শুনতে শুনতে থরথর করে কাঁপাচ্ছে দুই ঠোঁট। কুচকুচে কালো দুই চোখেও যেন মূর্ত হয়ে উঠেছে বর্ণনার অতীত সেই আতঙ্ক। যা ইচ্ছা জিজ্ঞেস করুন মিস্টার হোমস, যদিও বিষয়টা আলোচনা করার মতন নয়, তাহলেও যা জানি সব বলবো।
কাল রাতের ঘটনাটা বলুন। পাদ্রী মশাই যা বললেন, গেছিলাম আড্ডা মারতে। ওরা বললে তাহলে এক হাত হুইস্ট খেলা যাক। বসে গেলাম তাস নিয়ে। তখন 9টা, উঠলাম 10:15 নাগাদ। ওরা তখন দারুণ ফুর্তিতে মশগুল হয়ে টেবিল ঘিরে বসে আছে। আপনাকে এগিয়ে দিল কে? মিসেস পোর্টার শুয়ে পড়ায় আমি নিজেই হল ঘরের দরজা খুলে বেরিয়ে এলাম। দরজা নিজেই বন্ধ করে দিলাম। খাবার ঘরের জানলা বন্ধ ছিল, কিন্তু খড়খড়ি তোলা ছিল। আজ সকালেও জানলা ও দরজার অবস্থা যা দেখলাম একই রকম। বাড়িতে কেউ ঢুকেছে বলে মনে হলো না, তা সত্ত্বেও সাংঘাতিক আতঙ্কে সে পাগল হয়ে গিয়েছে ভাইয়েরা। আর ভয়ের চোটে মোড়ে কাঠ হয়ে পড়ে রয়েছে বোন। মাথাটা ঝুলে পড়েছে চেয়ারের হাতল পর্যন্ত। মিস্টার হোমস জীবনের শেষ দিন পর্যন্ত ঘরের সেই দৃশ্য আমি মন থেকে মুছে ফেলতে পারবো না। আশ্চর্য, খুবই আশ্চর্য। আপনার কোনো ব্যাখ্যা আছে এ ব্যাপারে? খোদ শয়তান ঘরে ঢুকেছিল মিস্টার হোমস। তাই যদি হয় তো এ ব্যাপারে আমার কিছু করার নেই। তবে সে সিদ্ধান্তে আসার আগে স্বাভাবিক ব্যাখ্যা যদি পাওয়া যায় চেষ্টা করে দেখতে হবে। মিস্টার ট্রেগানিস, আপনি দেখছি ফ্যামিলি থেকে আলাদা, ভাই বোনদের সঙ্গে এক বাড়িতে থাকতেন না। ঠিক, আমাদের টিনের খনি ছিল। বিক্রি করে দিয়ে টাকাটা ভাগ বাটোয়ারা করে নিই। সেই সময় একটু মন ঘষাঘষি হয়েছিল বটে, এখন সেসব কারো মন নেই। মানিয়ে নিয়েছি, আলাদা থাকলেও মিলেমিশে আছি ঠিকই। কাল রাতের ব্যাপারে ফিরে যাওয়া যাক। একসঙ্গে আড্ডা মেরে যাওয়ার সময় এমন কিছু নজরে পড়েছিল যার সঙ্গে আজকের এই মর্মান্তিক ব্যাপারে যোগাযোগ আছে। ভালো করে ভেবে দেখুন মিস্টার ট্রেগানিস, ছোটখাটো সূত্র পেলেও উপকার হবে আমার। সেরকম কিছু তো মনে পড়ছে না। চারজনে কি ফুর্তির মেজাজে ছিলেন? হইচই করছিলেন? দারুণ ভাবে। ভাই বোনেরা কি ভীতু ধাতের? আসন্ন বিপদ সম্পর্কে কোনো রকম ভয় টয় এর আগে দেখিয়েছিল? একদম নয়। কাজে লাগে এরকম কিছুই তাহলে বলার নেই আপনার? তন্ময় হয়ে মুহূর্তের জন্য কি যেন ভাবলেন মার্টিমার ট্রেগেনিস। ব্যাপার মনে পড়ছে। আমি জানলার দিকে পিঠ ফিরিয়ে টেবিলে বসেছিলাম। জর্জ বসেছিল জানলার দিকে মুখ ফিরিয়ে। হঠাৎ আমার কাঁধের উপর দিয়ে জানলার দিকে কেন তাকালো দেখবার জন্যে ঘাড় ঘুরিয়েছিলাম আমি। খোলা খড়খড়ির পাক দিয়ে দেখতে পেলাম অন্ধকার বাগানে কালো ছায়ার মতন সাপ করে কি যেন একটা সরে গেল। মানুষ কি জন্তু বোঝা গেল না। জর্জকে জিজ্ঞেস করতে বলল, ওরও মনে হলো কি যেন একটা ঝোপের মধ্যে মিলিয়ে গেল। ভালোভাবে ঠাওর খরা গেল না। উঠে গিয়ে দেখে এসেছিলেন? সামান্য ব্যাপার বলেই যাই, গুরুত্ব দিইনি আর কি। এর মধ্যে আসন্ন বিপদের সংকেত টের পাননি? অমঙ্গলের পূর্বাভাস? এবারেই না। এত সকালে দুঃসংবাদটা কিভাবে শুনলেন? উঠে বেড়াতে বেরোনো আমার বরাবরের অভ্যাস। আজকেও বেরিয়েছিলাম। এমন সময় পাশে এসে দাঁড়ালো ডক্টর রিচার্ডসনের গাড়ি। মিসেস পোর্টার একটা ছোকরা মারফত ওকে এক্ষুনি ডেকে পাঠিয়েছেন। উঠে বসলাম গাড়িতে। বাড়িতে পৌঁছে ঘরের দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলাম। মোমবাতি আর ফায়ার প্লেসের আগুন নিভে গেছে বেশ কয়েক ঘন্টা আগে। অন্ধকার ঘরে বসে থেকেছে ওরা ভোরের আলো না ফোটা পর্যন্ত। ডাক্তার বললেন 6 ঘন্টা আগে মারা গেছে বৃন্দা। চোর জবরদস্তির কোনো চিহ্ন কোথাও নেই। মুখ চোখের ওই রকম বিকট চেহারা নিয়ে ঘাড় গুজে বসে আছে চেয়ারে। বিরাট হনুমানের মতন দাঁত মুখ খিচিয়ে গলা ছেড়ে গান গাইছে জর্জ ওয়েন। সে দৃশ্য দেখা যায় না, সে দৃশ্য দেখা যায় না। আমি সহ্য করতে পারলাম না। ডাক্তার তো প্রায় অজ্ঞানের মতন এলিয়ে পড়লো চেয়ারে। কাগজের মতন সাদা হয়ে গেল মুখ। ধরাধরি করে তাকে নিয়ে এলাম বাইরে। পরম আশ্চর্য বলে যদি কিছু থাকে তবে তা এই কেস। আর দেরি করা সমীচীন হবে না। চলুন যাওয়া যাক ওয়ার্ডটায়। উঠোনটি মূল পথ তো নেই চেনা যায়। শুরুতেই এরকম গোলমেলে সমস্যা এর আগে কখনো হাতে আসেনি আমার।
আমাদের প্রথম দিনের কার্যকলাপ তদন্তের অগ্রগতির পক্ষে খুবই সামান্য। সূত্রপাতেই একটা অদ্ভুত ঘটনা ছাপ রেখে গেল আমার মনে। অকুস্থলে যাওয়ার পথে রাস্তায় সরু গলির মতন এক জায়গায় বাঁক নিয়েছে। হঠাৎ শুনলাম সামনের দিক থেকে চাকার ঘড়ঘড় আওয়াজ আসছে। সরে দাঁড়ালাম এক পাশে। পাক দিয়ে ঝড়ের মতো বেরিয়ে গেল গাড়িটা। পলকের জন্য বন্ধ জানলার ফাঁক দিয়ে দেখলাম বীভৎসভাবে বিকৃত বিকট একটা জ্বলন্ত মুখ চাহনি মেলে কটমট করে তাকিয়ে আছে আমাদের দিকে। দাঁতে দাঁত ঘষ্টানি আর নিমেষহীন বিস্ফারিত চাহনি ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো বিদ্যুৎ বেগে অতিক্রম করে গেল আমাদের। ঠোঁট পর্যন্ত সাদা হয়ে গেল মার্টিমার ট্রেগেনিসের। আচ্ছন্ন কণ্ঠে শুধু বললেন, হেলস্টনে নিয়ে যাচ্ছে ভাইদের। আমাদের ঘোর তখনও কাটেনি। আতঙ্ক বিস্ফারিত চোখে দুঃস্বপ্নের মতো অস্পৃয়মান কালো গাড়িটার দিকে তাকিয়ে রইলাম ফ্যাল ফ্যাল করে। তারপর পা চালালাম অভিশপ্ত বাড়িটার দিকে, যে বাড়ি থেকে এই অদৃষ্ট নিয়ে পাগলাগারদে যাত্রা করেছে দুটো শক্ত সমর্থ জোয়ান পুরুষ। কটেজ ঠিক নয়, বাড়িটাকে ভিলা বলা উচিত। বেশ বড়, ঝকঝকে, চারিদিকে বাগান। কার্নিশ বাতাসের দৌলতে এর মধ্যেই ফুলে ফুলে ছেয়ে গেছে। বাগানের দিকে খাবার ঘরের জানলাটা দেখা যাচ্ছে। মার্টিমার ট্রেগারনিসের বর্ণনা মতো এই জানলা দিয়েই এসেছে অপার্থিব সেই ভয়ঙ্করটি, যাকে দেখা মাত্র বিপুল আতঙ্কে তিনটে মানুষের সুস্থ চেতনার তুমুল বিস্ফোরণ ঘটেছে। নিমেষে বিকৃত হয়েছে মস্তিষ্ক। হোমস চিন্তায় বুঁদ হয়ে আস্তে আস্তে হাঁটছে ফুলের টবের পাশ দিয়ে বারান্দার দিকে। চিন্তায় সে এমনভাবে ডুবে গেছিল যে জলের ঝাড়িটার ওপর আচমকা হুমড়ি খেয়ে বাগানের পথ আর আমাদের সকলের পায়ের ওপর দিয়ে ছোটখাটো একটা বন্যা বয়ে গেল বললেই চলে। বাড়ির ভেতরে দেখা গেল প্রৌঢ়া কর্নিস হাউসকিপার মিসেস পর্টারের সঙ্গে একটি বাচ্চা মেয়ের সাহায্য নিয়ে সংসারের কাজ দেখাশোনা করে। হোমসের সমস্ত প্রশ্নের জবাব মুখে মুখে দিয়ে গেল মিসেস পর্টার। রাত্রে শব্দরব্দ কিছু কানে আসেনি। গত রাতে মনিবরা যেরকম খোশ মেজাজে ছিলেন সেরকম সচরাচর থাকেন না। সকালে ঘরে ঢুকেই এই বীভৎস দৃশ্য দেখে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর সুস্থ হয়ে জানলাটা খুলে দেয় যাতে ভোরের বাতাস ঘরে ঢোকে। তারপর ছুটে বাইরে গিয়ে চাষাদের একটা ছেলেকে দিয়ে ডাক্তারকে খবর পাঠায়। বোনের দেহ ওপরের বিছানায় শোয়ানো আছে, ইচ্ছে হলে দেখে আসতে পারি। ভাই দুজনকে পাগলাগারদে নিয়ে যাওয়ার সময় 4 জন গাট্টা গোট্টা পালোয়ানকে হিমশিম খেতে হয়েছে। সে নিজে এ বাড়িতে আর এক দণ্ডও থাকবে না। সেন্ট ডিমসে আত্মীয় স্বজনের কাছে যাচ্ছে আজকেই বিকেলে। ওপরে গিয়ে দেখলাম মিস ব্রেন্ডা ট্রেগারনিসের মৃতদেহ। সত্যি পরমা সুন্দরী মেয়ে, মাঝবয়সী হলেও রূপ যেন ফেটে পড়ছে। নিখুঁত মুখটি প্রকৃত সুন্দর, যদিও সে মুখ নিঃসীম আতঙ্কে বিকৃত হয়ে রয়েছে। মৃত্যুর ঠিক পূর্বের মুহূর্তে যা দেখে প্রাণ পাখি খাঁচা ছেড়ে উড়ে গিয়েছে, সেই ভয়ের রেশ এখনো লেগে রয়েছে মুখের পরতে পরতে। শোবার ঘর থেকে নেমে এলাম বসার ঘরে, যে ঘরে আশ্চর্য সেই ঘটনার সূত্রপাত ও শেষ। ফায়ার প্লেসে শুধু কাঠকয়লা, টেবিলের ওপর শেষ পর্যন্ত পুড়ে যাওয়া 4টে মোমবাতি আর ছড়ানো তাস। চেয়ারগুলো কেবল সরিয়ে রাখা হয়েছে দেয়ালের গা ঘেঁষে। এছাড়া ঘরের কোনো জিনিস নাড়াচাড়া করা হয়নি। লঘু পায়ে অস্থিরভাবে ঘরময় ঘুরে বেড়াতে লাগলো হোমস। চেয়ারগুলোকে টেনে এনে রাখলো টেবিলের পাশে, যেখানে থাকা উচিত সেইখানে। প্রত্যেকটা চেয়ারে বসে দেখলে জানলা দিয়ে বাগানের কতখানি দেখা যায়। খুঁটিয়ে দেখলে মেঝে, কড়িকাঠ আর ফায়ার প্লেস। কিন্তু ক্ষণিকের জন্য চোখ জ্বলে উঠতে দেখলাম না, শক্ত ঠোঁট হতে দেখলাম না। যে লক্ষণগুলি দেখলেই বুঝলাম নিশ্ছিদ্র অন্ধকারে আলোর নিশানা পেয়েছে বন্ধু আমার। একবার কেবল জিজ্ঞেস করলো, বসন্তের সন্ধেবেলায় এইটুকু ঘরে আগুন জ্বালানোর কি এমন দরকার পড়লো বলতে পারেন? ডোবা ঠান্ডা পড়েছিল,
স্যাঁতস্যাঁত করছিল, তাই আমি আসার পরেই হয়েছিল আগুনটা। এখন কি করবেন মিস্টার হোমস? হাসল হোমস। আমার বাহু স্পর্শ করে বললে, ওহে ওয়াটসন, তামাক দিয়ে বিষানো যে উচিত নয় তা তোমার কাছে বহুবার শুনেছি। এখন কিন্তু সেই তামাক সেবনের একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। ভদ্র মহোদয়গণ, আপনাদের অনুমতি নিয়ে আমি চললাম তামাক খেতে। কেননা এখানে দেখবার মতো আর কিছু নেই। ভেবে চিনতে যদি কিছু পাই তো আপনাকে জানাবো মিস্টার ট্রেগানিস। পাদ্রী সাহেবকেও খবর দেবো। আপাতত সুপ্রভাত। পলধু কটেজে ফিরে না আসা পর্যন্ত আর একটি কথাও বলল না হোমস। গুটিসুটি মেরে বসে রইল আর্ম চেয়ারে। তাম্রকুটে নীলচে ধোয়ার কুণ্ডলীর মধ্যে অদৃশ্য হয়ে রইল বললেই চলে চিন্তাকুটিল বিশুষ্ক মুখখানা। কালো ভুরু কুচকে কপালের রেখায় রেখায় অজস্র চিন্তার ছাপ ফেলে শূন্য মুখে মেলে তাকিয়ে রইল কোনো এক সুদূরের পানি। অবশেষে একসময় পাইপ নামিয়ে তড়াক করে লাফিয়ে দাঁড়িয়ে উঠে অট্ট হেসে বলল, ভায়া, অযথা ভেবে সুবিধে হবে না। সমুদ্রের ফুরফুরে বাতাস, সূর্যদেবের মিষ্টি রোদ আর ধৈর্য, এই তিনটেই এখন বিশেষ দরকার। চলো পাহাড়ে বেরিয়ে বরং চকমকির পাথরের তীর খোঁজা যাক। সমস্যার সূত্র খোঁজার চাইতে সেটা সহজ। কয়লা ছাড়া ইঞ্জিন চালাতে গেলে ইঞ্জিন যেমন বিগড়ে যায়, উপযুক্ত রসদ ছাড়া ব্রেন খাটাতে গেলেও ব্রেন তেমনই বিকল হয়। চলো চলো, হাওয়া আর রোদ খেয়ে আসা যাক। সমুদ্রের ধারে ধারে পাথরের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে হোমস বললে, সমস্ত ব্যাপারটা এবার ঠান্ডা মাথায় তলিয়ে দেখা যায়। সবার আগে এ ব্যাপারে যা কিছু জেনেছি তা সে যত তুচ্ছই হোক না কেন পরপর সাজিয়ে ফেলা যায়। তাহলে নতুন কোনো ব্যাপার যখন জানবো, ঠিকমতো জায়গায় বসিয়ে ঘটনা পরম্পরা সম্পূর্ণ করা সহজ হবে। ভূত, প্রেত, পিশাচ, শয়তানের হাত ঘটনায় নেই। প্রথমেই কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া যাক, কেমন? মানুষের ব্যাপারে পিশাচ নাক গলিয়েছে এ তত্ত্ব মানতে আমি রাজি নই। মন থেকে সম্ভাবনাটাই একেবারেই বাদ দেওয়া গেল। বেশ বেশ, তাহলে কি পাচ্ছি এখন? কোনো একটা মানবিক উৎপাতের দরুন মারাত্মক চোট পেয়েছে তিন ব্যক্তি। একজন মারা গেছে, দুজন উন্মাদ হয়ে গিয়েছে। উৎপাতটা জ্ঞাতসারে হতে পারে, অজ্ঞাতসারেও হতে পারে। এই হলো গিয়ে শক্ত জমি, চিন্তার উপযুক্ত ক্ষেত্র। এর উপর সিদ্ধান্তের ইমারত তৈরি করা যায়। ভয়াবহ এই কাণ্ডটা ঘটল কখন? মিস্টার ট্রেগানিসের কথা মেনে নিলে তিনি ঘর ছেড়ে চলে আসবার ঠিক পরেই। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ধরে নিতে পারি উনি চলে আসার মিনিট কয়েকের মধ্যেই ঘটনাটা ঘটেছে, কেননা টেবিলের তাস টেবিলেই পড়ে, জড়ো করা হয়নি। শোয়ার সময় হয়ে যাওয়া সত্ত্বেও টেবিল ছেড়ে কেউ নড়েনি, চেয়ার পর্যন্ত সরায়নি। তাই ফের বলছি, উনি চলে আসতে না আসতেই রহস্যজনক সেই আতঙ্ক এসে উপস্থিত হয়েছে জানলার বাইরে, এবং তা ঘটেছে রাত 11টার মধ্যেই, পরে নয়। আচ্ছা, এরপর আমাদের করণীয় হলো ঘর ছেড়ে চলে আসবার পর মিস্টার ট্রেগানিজের গতিবিধি তার জবানবন্দির সঙ্গে মিলিয়ে নেওয়া। সত্যিই উনি সন্দেহের ঊর্ধ্বে, কেননা ঝাড়ি উল্টে দেওয়ার বদখত কৌশলটা তোমার অজানা নয়। ফলে ভদ্রলোকের পায়ের স্পষ্ট ছাপ পেলাম ভিজে মাটির ওপর। গতদিনও বৃষ্টি হয়েছিল, মাটি ভিজে ছিল। মিস্টার ট্রেগানিস এবং আরো অনেকের পায়ের ছাপ ভিজে মাটিতে ছিল। তার মধ্যে থেকে মিস্টার ট্রেগানিসের পায়ের ছাপ খুঁজে নেওয়া খুব একটা কষ্টকর হলো না। ভদ্রলোকের গতিবিধি লক্ষ্য করে নিশ্চিন্ত হলাম। দেখলাম উনি বাড়ি থেকে বেরিয়েই খুব তাড়াতাড়ি পাদ্রী মশাইয়ের বাড়ির দিকে, মানে নিজের বাড়ির দিকে গেছেন। সন্দেহ চক্র থেকে তাহলে বাদ গেলেন মিস্টার ট্রেগানিস। তাস খেলার জন্মের মতো পণ্ড হয়ে গেল কার জন্য এখনো কিন্তু তা জানা যাচ্ছে না।
কার আবির্ভাবে তো আটকে উঠলো তিনটে সুস্থ মানুষ, তাও এখনো রহস্য তুমি অদৃশ্য। আতঙ্কটা এলো কোন পথে কিছুতেই বোঝা যাচ্ছে না। মিসেস পোর্টারকে বাদ দেওয়া যায়, একেবারেই গোবেচারা মেয়ে ছেলে। এমনও হতে পারে বাগানের জানলায় গুঁড়ি মেরে এসে দাঁড়িয়েছিল কেউ, এমন বিকট কাণ্ড করেছে যে দেখেই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গিয়েছে তিনজনের। ঠিক এই ধরনের সম্ভাবনার আভাস দিয়েছেন একজনই, মিস্টার মর্টিমার ট্রেগানিস। বাগানের অন্ধকারে সাত করে কি যেন একটা মিলিয়ে গিয়েছিল, দেখেছেন উনি, দেখেছে ওর ভাই। খুবই আশ্চর্য ঘটনা, কেননা গত রাতে আকাশ মেঘলা থেকেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়েছে, ঘুটঘুটে অন্ধকার বিরাজ করেছে। কাজেই এদেরকে ভয় দেখিয়ে পাগল করবার মতলব নিয়ে কেউ এসে থাকলে তাকে সার্সির কাছে মুখ চেপে ধরতেই হবে, নইলে অন্ধকারে দেখাই যাবে না। জানাল নিচেই একটা ফুট 3 চওড়া ফুলের ঝোপ আছে, কিন্তু নরম মাটিতে কই কারো পায়ের ছাপ তো পড়েনি। সেই কারণেই ভেবে পাচ্ছি না বাইরে থেকে এসে কারো পক্ষে মুখ না দেখিয়ে ভয় দেখানো সম্ভব হয় কি করে। সবচেয়ে বড় কথা, এত কাঠখড় পুড়িয়ে এত ঝঞ্ঝাট করে গোবেচারা 3টে মানুষকে ভয় দেখানোর কারণটাই বা কি, তাও তো মাথায় আসছে না। ওয়াটসন, বুঝেছ তো অসুবিধাটা হচ্ছে কোথায়? হাড়ে হাড়ে বুঝছি, বললাম দৃঢ় স্বরে। তা সত্ত্বেও যেন আরও একটু সূত্র পেলে এর মধ্যেও আলোর নিশানা দেখা যাবে। তুমি তো জানো অতীতে এমনই অনেক ঝাপসা কেস নিয়ে প্রথম নাকানি চোবানি খেয়েছি। শেষকালে কিন্তু সমস্যার হিমালয়ও এক লাফে পেরিয়ে গিয়েছি। কাজেই আমার বুদ্ধি যদি নাও, তো যতক্ষণ ঠিক তথ্য হাতে না আসছে ততক্ষণ এ কেস শিখেই তুলে রেখে চলো। গুহাবাসী মানবের অন্বেষণে সময়টা ব্যয় করা যাক। যখন খুশি মনটাকে বিষয়ান্তরে সরিয়ে নিয়ে যাওয়ার অদ্ভুত ক্ষমতা ছিল শার্লক হোমসের। এ নিয়ে এর আগেও অনেক কথা বলেছি আমি, কিন্তু সেদিন কর্নওয়ালের সেই বাসন্তী প্রভাতে যেভাবে ঝাড়া 2 ঘন্টা কেল, তীরের ফলা আর খোলামকুচি নিয়ে সারগর্ভ বক্তৃতা দিয়ে গেল, তেমনটি কখনো দেখিনি। হালকাভাবে কথা বলার ধরন দেখে মনেই হলো না যে অত্যন্ত নারকীয় একটা কেস একটু আগেই কুড়ে কুড়ে খেয়েছে ওর মস্তিষ্ককে, সমাধান না পেয়ে হাল ছেড়ে দিয়েছে। বিকেলবেলায় কটেজে ফিরে দেখলাম একজন দর্শনার্থী বসে রয়েছেন আমাদের ফেরার পথে। ইনি নিমেষের মধ্যে আমাদের মধ্যে ফিরিয়ে আনলেন ভয়াবহ সেই কেসের আলোচনায়। এক নজরেই দুজনেই চিনলাম ভদ্রলোককে, পরিচয় করিয়ে দেওয়ার দরকার হলো না। বিরাট চেহারা, এবড়ো খেবড়ো সুগভীর বলিরেখা আঁকা মুখ, জলজলে ভয়ানক চোখ আর গরুর পাখির চঞ্চুর মতো টিকলো নাক, প্রায় কড়িকার ছোঁয়া তেল চটচটে চুল আর চিরন্তর চুরুটের দৌলতে ঠোঁটের কাছে নিকোটিন রাঙানো সোনালি ঝাড়হালা অমন আশ্চর্য সাদাটে দাড়ি। গোটা লন্ডন আর আফ্রিকায় শুধুমাত্র একজনেরই আছে, প্রচণ্ড ব্যক্তিত্বের অধিকারী, বিখ্যাত সিংহ শিকারী এবং অজানার অভিযাত্রী ডক্টর লিয়ান স্টার্নডে। উনি এ জেলায় আছেন সে খবর আমরা পেয়েছিলাম। জলার রাস্তায় বার কয়েকর তালঢেঙা চেহারাও দেখেছিলাম। উনি আমাদের কাছে ঘেঁষেননি, আমরাও ওকে সযত্নে এড়িয়ে গিয়েছি। উনি একলা থাকতে ভালোবাসেন বলে। এই কারণেই পর্যটনের ফাঁকে ফাঁকে বেশিরভাগ সময় তিনি কাটান বুচান আয়ারেন্সের নির্জন জঙ্গলে ছোট্ট একটি বাংলো বাড়িতে। এই অঞ্চলে এলে তিনি বই আর ম্যাপ নিয়ে তন্ময় হয়ে থাকেন নিজের মধ্যে। নিজের কাজকর্ম নিজেই করেন, কারো সাহায্য নেন না, কারো সঙ্গে থাকেনও না, কোনো প্রতিবেশীর সঙ্গে মেশেন না, তাদের ব্যাপারে নাকও বলার না। তাই অবাক হয়ে গেলাম ব্যগ্রভাবে যখন হোমসের কাছে জানতে চাইলেন রহস্যজনক এই উপসংহারে অগ্রগতি কিছু হয়েছে কিনা। বললেন, গায়ের পুলিশগুলো একেবারে আকাশ,
আপনার তো অভিজ্ঞতা কম নয়, নিশ্চয়ই হালে পানি পাবেন। এ ব্যাপারে আমার এত আগ্রহ কেন জানেন? আমার মা কর্নিশ, সেই দিক দিয়ে ট্রিগনিশরা আমার মাস্তুতো ভাই বোন। এদের আমি ভালো করেই চিনি, তাই আমার মন ভেঙে গিয়েছে ওই শোচনীয় পরিস্থিতিতে। প্লিমিথুস পর্যন্ত গিয়ে ফিরে এলাম, আজ সকালেই খবরটা পেয়ে এলাম। যদি আপনার তদন্তে কিছু সাহায্য করতে পারি এই আশা। জাহাজ ছেড়ে গেল তো? পরের জাহাজে যাব। তাই নাকি? একেই বলে বন্ধুত্ব। আত্মীয়, আগেই বলেছি। তা বলেছেন। মায়ের তরফে মাস্তুতো ভাই বোন। মালপত্র কোথায়? জাহাজে নাকি? কিছু কিছু, বেশিরভাগটাই হোটেলে। কিন্তু খবরটা নিশ্চয়ই প্লিমাউথ খবরের কাগজে বেরোয়নি। আজ্ঞে না, টেলিগ্রামে খবরটা পেয়েছি। কে পাঠিয়েছে জানতে পারি? আপনার কৌতূহলটা একটু বেশি রকমের মিস্টার হোমস। আমার ব্যবসায়ী যে তাই। মিস্টার হে পাঠিয়েছেন টেলিগ্রাম। ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলবো, কেসটা সম্পর্কে এখনো মনস্থির করে উঠতে পারিনি, তবে শিগগিরই করব। তার আগে কিন্তু বলাটা সমীচীন হবে না। আপনার সন্দেহ কোন খাতে বইছে বলতে আপত্তি আছে? জবাবটা জানা থাকলে তো বলবো। খানিকটা সময় নষ্ট করলাম দেখছি। যাক, আর কথা বাড়াতে যাই না। হনহন করে বেরিয়ে গেলেন বিখ্যাত সিংহ শিকার। 5 মিনিটও গেল না, পেছন নিল শার্লক হোমস। ফিরল সন্ধ্যাবেলায়। উদ্ভ্রান্ত মুখচ্ছবি আর স্লথ পদক্ষেপ দেখেই বুঝলাম পণ্ডশ্রম হয়েছে, সুবিধে করে উঠতে পারেনি। একটা টেলিগ্রাম এসে পড়েছিল, চোখ বুলিয়ে নিয়েই ছুঁড়ে ফেলে দিল অগ্নিকুণ্ডে। প্লিমাউথ হোটেলের টেলিগ্রাম। মিস্টার রাউন্ডের কাছে ঠিকানা নিয়ে টেলিগ্রাম পাঠিয়ে জানতে চেয়েছিলাম ডক্টর স্টার্নডেল যা বলে গেলেন তা সত্যি কিনা। দেখা যাচ্ছে সব সত্যি। সত্যি উনি জাহাজে কিছু মাল পাঠিয়েছেন, এক রাত হোটেলে কাটিয়েছেন, তারপর ছুটে এসেছেন এখানকার তদন্ত দেখতে। কি বুঝলে ওয়াটসন? বুঝলাম যে এই ব্যাপারে ওর গভীর আগ্রহ রয়েছে। খুবই গভীর বন্ধু, খুবই গভীর। ওর এই সুগভীর আগ্রহের মধ্যেই কিন্তু একটা সুতো রয়েছে, এইটা জাস্ট ধরতে পারছি না। ঠিক মতো নাগাল পেয়ে গেলেই জানবে জট ছাড়িয়ে ফেলা যাবে। অত মুছড়ে পড়ো না ওয়াটসন, ফুর্তি করো। সব সূত্র এখনো হাতে আসেনি, এলে আর অসুবিধা থাকবে না, বলে রাখছি। হোমসের কথার তাৎপর্য যে কতখানি এবং কি ধরনের পৈশাচিক আর অদ্ভুত কর্মকাণ্ডের ফলে তদন্ত নতুন দিকে মোড় নিতে চলেছে, তখন কিন্তু তা একদম বুঝতে পারি। সকালবেলায় জানলায় দাঁড়িয়ে দাড়ি কামাচ্ছি, এমন সময় দেখলাম একটা এক্কা গাড়ি ঝড়ের মতো আসছে রাস্তা দিয়ে। গাড়ি দাঁড়ালো আমাদেরই কটেজের সামনে। লাফিয়ে নামলেন পাদ্রী মশাই এবং নক্ষত্র বেগে দৌড়ে এলেন ভেতরের দিকে। জামা কাপড় পরে তৈরি হয়েছিল হোমস। দুজনেই দৌড়ে গেলাম ওর দিকে। সাংঘাতিক উত্তেজিত হয়েছিলেন পাদ্রী, ভালো করে কথাও বলতে পারছিলেন না। হাঁসফাঁস করতে করতে বললেন, অপদেবতা, অপদেবতায় আমাদের ভিটে মাটি তুলে ছাড়বে মিস্টার হোমস। কারণ নিস্তার নেই, কেউ বাঁচবে না, সবাই মরবে এই অঞ্চলে। ছায়ের মতন ফ্যাকাশে মুখ, আতঙ্ক বিস্ফারিত চোখে প্রায় নাচতে নাচতে চেঁচাতে লাগলেন ভদ্রলোক। চোখ মুখের ওই রকম অবস্থা না দেখলে নির্ঘাত হেসে ফেলতাম। অবশেষে একটু ধাতস্থ হয়ে ব্যক্ত করলেন ভয়াবহ সংবাদটা। মিস্টার ট্রেগেনিস কাল রাতে মারা গেছেন। 3 ভাই বোনের চোখে মুখে যেসব লক্ষণ দেখা গেছে তার সমস্ত ওর মুখেও ফুটে উঠেছে। সঙ্গে সঙ্গে যেন এনার্জির বিস্ফোরণ ঘটল শার্লক হোমসের সর্ব অঙ্গে। ছিটকে গেল জ্যামুক্ত তীরের মতন। আপনার একাই আমাদের জায়গা হবে তো? হবে। ওয়াটসন, ব্রেকফাস্ট পরে খাবো। মিস্টার রাউন্ডে চলে আসুন, আর দেরি করা যায় না, তাড়াতাড়ি চলুন। কে আবার কোথায় হাত দিয়ে ফেলবে তার আগেই পৌঁছতে হবে।
পাদ্রী সাহেবের বাড়িতে ওপর নিচে দুটি ঘর নিয়ে থাকতেন মিস্টার ট্রেগারনিস। নিচে বসবার ঘর, ঠিক ওপরে শোবার ঘর। জানলার ধার পর্যন্ত বাগান। পুলিশ বা ডাক্তার এসে অকুস্থল লাটঘাট করার আগেই পৌঁছে গেলাম আমরা। গিয়ে যা দেখলাম হুবহু তার বর্ণনা দিচ্ছি। দৃশ্যটা ইহজীবনে ভোলবার নয়। ঘরের আবহাওয়া এমনই ভয়াবহ আর গুমোট যে ঢোকার সঙ্গে সঙ্গে মনটা বিষণ্ণ হয়ে পড়ে। চাকরটা ঘরে ঢুকে জানলা খুলে দিয়েছিল, তাই রক্ষে, নইলে আরো অসহ্য হয়ে ঠেকত। এর কারণ বোধ হয় একটা তেলের বাতি ঘরের ঠিক মাঝখানে। টেবিলের ওপর তখনও দপদপ করে ধোঁয়া ছাড়ছে। পাশের চেয়ারে হেলান দিয়ে বসে মিস্টার মর্টিমার ট্রেগারনিস সুচলো থুতনি ঠেলিয়ে এগিয়ে এসছে সামনের দিকে। চশমা জোড়া ঠেলে তোলা কপালের ওপর, শীর্ণ মুখটা জানলার দিকে ফেরানো। মরা বনের মুখে যে বিকট চিহ্ন প্রকট হয়েতে দেখেছিলাম, অবিকল সেই আতঙ্ক এরও মুখের পরতে পরতে ফুটে উঠেছে। হাত পা মুচড়ে রয়েছে অস্বাভাবিকভাবে। প্রচণ্ড একটা আতঙ্ক মুহূর্তের আক্রমণে বেঁকিয়ে আড়ষ্ট করে দিয়েছে হাতের 10 আঙুল। বেশবার সম্পূর্ণ, কিন্তু তা তাড়াহুড়ো করে পড়েছেন। আগেই শুনেছিলাম রাতে শুয়েছেন, বিছানায় শোয়ার চিহ্নও আছে। খুব গড়ে উঠেছে এই মর্মান্তিক ঘটনা। এহেন মৃত্যুমহলে ঢোকার সঙ্গে সঙ্গে হোমসের সর্বাঙ্গে যে কি ধরনের আশ্চর্য পরিবর্তন ঘটে গেল তা যে না দেখেছে সে কল্পনাই করতে পারবে না। কি নিদারুণ বিদ্যুৎ গতি সুপ্ত থাকে ওর বাইরের শ্লথ প্রকৃতির অন্তরালে। মুহূর্তের মতো চনমনে হলো যেন প্রতিটি অনুপরমাণু। সজাগ, সতর্ক, হুঁশিয়ার। উজ্জ্বল হলো 2 চোখ, শক্ত হলো পেশি। যেন ব্যগ্র তৎপরতায় নববিদ্যুৎ শক্তি সঞ্চারিত হলো সারা দেহে। জানলা দিয়ে বাগানে বেরিয়ে গিয়ে ফের ফিরে এলো ঘরে। বেশ কয়েকবার ঘরময় চরকি পাক দিয়ে ছুটে গেল ওপরে শোবার ঘরে। দ্রুত চোখ বুলিয়ে নিল শয়নকক্ষের ওপর নিচে ডাইনে বায়ে। এক ধাক্কায় খুলে দিল জানালা। সঙ্গে সঙ্গে বুঝলাম মনের মতো কিছু একটা চোখে পড়েছে। কেননা পাল্লা খুলে যেতেই সউল্লাসে চেঁচিয়ে উঠে ঝুঁকে পড়ল নিচে। দুমদাম করে নেমে গেল সিঁড়ি বেয়ে, ছিটকে বেরিয়ে গেল জানলা দিয়ে। শটান উপর হয়ে শুয়ে পড়ল বাগানের মাটিতে। আবার দাঁড়িয়ে উঠল এক লাফে, ফিরে এলো ঘরে। এবং সব কিছু এমন একটা প্রচণ্ড উৎসাহ উদ্দীপনার মধ্যে করে চলল যেন শিকারের ঠিক পেছনটিতে এসে পড়েছে শিকারী কুকুর। অতি মামুলি তেলের বাতিটাকে অসীম মনোযোগ দিয়ে দেখল, খোলের মাপ নিল। চিমনির ওপর যে অভ্র আচ্ছাদন আছে আতস কাচের মধ্যে দিয়ে সেটা অনেকক্ষণ খুব খুঁটিয়ে দেখল। তারপর থেকে খানিকটা ছাই চেঁচে নিয়ে রাখলো খামের ভেতর। সবশেষে ডাক্তার আর পুলিশ আসতেই মিস্টার রাউন্ড হেকে নিয়ে বেরিয়ে এলো ঘরে। তদন্ত সার্থক হয়েছে। পুলিশের সঙ্গে এই নিয়ে আলোচনা করার ইচ্ছে আমার নেই, তবে আপনি দয়া করে বলে দেবেন যেন ওরা শোবার ঘরের জানলা আর বসবার ঘরের তেলের বাতি এই দুটো জিনিসের ওপর বেশি নজর দেন। প্রত্যেকটাই তদন্তে সাহায্য করবে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কাজে লাগবে। এর বেশি খবর যদি চায় পুলিশ আমার কটেজে গিয়ে যেন দেখা করে। ওয়াটসন, চলো এবার অন্য ব্যাপারে মন দেওয়া যাক। পুলিশি ব্যাপারে শখের গোয়েন্দার নাক গলানো বোধ হয় মনোপুত হয়নি পুলিশ মহলে, অথবা হয়তো আশাব্যঞ্জক কোনো তথ্যসূত্র পেয়ে সেই দিকেই ছুটেছিল পুলিশ। কারণ যাই হোক না কেন, পরের 2 দিন কেউ চৌকাট মারালো না আমাদের। এই 2 দিনের বেশিরভাগ সময়ে কটেজেই কাটলো হোমসের। পাইপ টানলো সমানে আর বিভোর হয়ে রইল দিবা স্বপ্নে। মাঝে মাঝেই একা বেরিয়ে যেত কোথাও, ফিরতো বেশ কয়েক ঘন্টা পরে, কিন্তু ঘুণাক্ষরেও বলতো না কোথায় গিয়ে কি করে এলো। এর মধ্যেই একটা এক্সপেরিমেন্ট করে অবশ্য দেখিয়ে দিলে তদন্তের লাইনটা কি। মার্টিমার ট্রেগারনিসের মৃত্যুর রাতে তার ঘরে যে তেলের বাতি দেখে এসেছি, হুবহু সেই ডিজাইনের একটা তেলের বাতি কিনে আনলো বাজার থেকে। একই তেল দিয়ে ভরলো বাতিটা, জ্বালিয়ে রাখলো তেল ফুরোনো অবধি, হিসেবটা লিখে রাখলো কাগজে। আরও একটা এক্সপেরিমেন্ট করলো, অত্যন্ত অপ্রীতিকর এক্সপেরিমেন্ট, জীবনেও ভুলতে পারবো না।
কিনা সন্দেহ। একদিন বিকেলের দিকে আমাকে বলল, ওয়াটসন, নিশ্চয় লক্ষ্য করেছো বিভিন্ন ঘটনার বিভিন্ন রিপোর্টের মধ্যে একটা বিষয় কিন্তু প্রতি ক্ষেত্রেই দেখা গেছে। প্রথমেই ঘরে যে ঢুকেছে অদ্ভুতভাবে তার উপর প্রভাব বিস্তার করেছে ঘরের আবহাওয়া। মর্টিমার ট্রেগারনিসের বর্ণনা মনে করে দেখো। ডাক্তার ঘরে ঢুকেই অজ্ঞানের মতো চেয়ারে পড়ে যান। ভুলে গেছিলে? যাচ্ছি, কিন্তু আমার মনে আছে। হাউসকিপার মিসেস পোর্টারও ঘরে ঢুকে অজ্ঞান হয়ে যায়, পরে জানলা খুলে দেয়। দ্বিতীয় ক্ষেত্রে মর্টিমার ট্রেগারনিসের ঘরে আমরা ঢুকে টের পেয়েছিলাম একটা দম আটকানো আবহাওয়া। জানলা যদিও খোলা ছিল, তবুও ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই যেন সেই দম আটকানো গুমোট আবহাওয়ার অভিজ্ঞতা চট করে ভুলতে পারবে বলে মনে হয় না। খোঁজ নিয়ে জেনেছি যে চাকরটা প্রথমে ঘরে জানলা খুলেছিল সে বেচারাও এমন অসুস্থ হয়ে পড়েছে যে বিছানা ছেড়ে উঠতে পারছে না। ওয়াটসন, বলো দেখি, প্রতি ক্ষেত্রে এইভাবে কাহিল হয়ে পড়ার মানেটা কি? কিসের ইঙ্গিত প্রচ্ছন্ন রয়েছে এর মধ্যে? বিষাক্ত আবহাওয়া, তাই নয় কি? আরও আছে, প্রতি ক্ষেত্রে ঘরের মধ্যে কিছু না কিছু জ্বলছে। প্রথম ক্ষেত্রে চুল্লির আগুন, দ্বিতীয় ক্ষেত্রে তেলের বাতি। চুল্লির আগুন না হয় দরকার হয়েছিল, কিন্তু তেলের বাতিটা ইচ্ছে করে জ্বালানো হয়েছিল। তেল পুড়তে কতটা সময় লাগে এক্সপেরিমেন্ট করে দেখেছি। দিনের আলো ফুটবার পরেও জ্বালানো হয়েছিল বাতিটা। এই তিনটে জিনিসের মধ্যে নিশ্চয়ই একটা নিগুড় সম্পর্ক আছে। আগুন, দম আটকানো আবহাওয়া, আর সবশেষে উন্মত্ততা অথবা মৃত্যু। পরিষ্কার হলো তো? মনে তো হচ্ছে। কাজ শুরু করার মতো একটা অনুমিতি এইভাবে খাড়া করে নিয়ে এগোনো যাক। প্রত্যেকবার ঘরের মধ্যে কিছু একটা পোড়ানো হয়েছে, ফলে এমন একটা নাম না জানা বিষময় আবহাওয়ার সৃষ্টি হয়েছে যার প্রভাব থেকে কেউই রেহাই পায়নি। বেশ বেশ, প্রথম ক্ষেত্রে ট্রেগারনিস ভাই বোনের বেলায় জিনিসটা রাখা হয়েছিল চুল্লির আগুনে। জানলা বন্ধ ছিল যদিও, কিন্তু চুল্লির ধোঁয়া বেরিয়ে গিয়েছে চিমনিতে। বিষটার কাজও হয়েছে দেরিতে। কিন্তু তৃতীয় ক্ষেত্রে মিস্টার মর্টিমার ট্রেগারনিসের ঘরে তেলের বাতির মধ্যে জিনিসটা পোড়ানো হয়েছে বলে ধোঁয়া বেরিয়ে যাওয়ার তেমন সুযোগ পায়নি। তাই বিষের ক্রিয়া হয়েছে খুবই তাড়াতাড়ি, প্রভাবটা হয়েছে প্রচণ্ড। সেই কারণেই প্রথম ক্ষেত্রে একটি মেয়ে বিশেষ সংস্পর্শে আসতে না আসতেই মারা গিয়েছে। মেয়েদের দেহযন্ত্র পুরুষদের চাইতে অনেক বেশি অনুভূতি সচেতন বলেই কাজটা হয়েছে দ্রুত। কিন্তু পুরুষদের ক্ষেত্রে মৃত্যুর বদলে এসেছে সাময়িক অথবা স্থায়ী উন্মত্ততা। বিষটার প্রথম কাজ বোধ হয় তাই পাগল করিয়ে দেওয়া। দ্বিতীয় ক্ষেত্রে সম্পূর্ণ হয়েছে বিষক্রিয়া। এই দুই ঘটনা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে অন্তরালে কাজ করেছে এমন একটা বিষ যা পুড়ে গিয়ে ধোঁয়ার আকারে প্রথমে নিদারুণ আতঙ্ক সৃষ্টি করে পাগল করে দেয় মানুষকে, তারপরে আনে মৃত্যু। যুক্তির এই ধারাবাহিকতা মগজের মধ্যে নিয়ে দৌড়ে গেলাম মর্টিমার ট্রেগারনিসের ঘরে। আতি পাতি করে খুঁজলাম মারণ দ্রব্যতার অবশিষ্টাংশ। তেলের বাতির অভ্র আচ্ছাদনে এই জিনিস লেগে থাকার কথা, যেখানে লাগিয়ে রাখলে নিজে পুড়ে ধোয়া হয়ে যাবে। সত্যি দেখলাম স্তরে স্তরে সাজানো কিছু ছাই জমে রয়েছে ধোয়া আটকানোর আচ্ছাদনের মধ্যে। কিনারা ঘিরে খানিকটা বাদামি পাউডার তখনও পড়েনি। তুমি তো দেখলে অর্ধেক পাউডার তুলে রাখলাম খামের মধ্যে। অর্ধেক কেন? ভায়া ওয়াটসন, সরকারি পুলিশ বাহিনীর অন্তরায় হওয়া আমার উচিত নয়। প্রমাণ যাই পাই না কেন ওদের জন্য তা রেখে আসি, নিজে সরাই না। অভ্র আচ্ছাদনের কিসের গুঁড়ো এখনো লেগে রয়েছে, ওদের বুদ্ধি থাকে তো সংগ্রহ করুক। ওয়াটসন, এবার শুরু হবে আমাদের এক্সপেরিমেন্ট। জানলাটা খোলা যাক। সমাজে আমাদের এখনো দরকার আছে। অকাল মৃত্যু ঘটাতে চাই না। তুমি বসবে খোলা জানলার ধারে আর্মচেয়ারে। নিজের বুদ্ধি খাটিয়ে যদি বোঝো এক্সপেরিমেন্ট বন্ধ করার সময় এসেছে,
হস্তক্ষেপ করবে। কি বললে? এক্সপেরিমেন্টে তুমি অংশ নেবে? আরে আরে ভাইয়া, তোমাকে আমি চিনি, ঠিক এমনটাই আশা করেছিলাম। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। টেবিলের দুদিকে পাতলাম দুজনের চেয়ার। 20 থেকে সমান দূরত্বে রইলাম দুজনে, বসবো মুখোমুখি। দরজা খোলা থাকুক। দুজনেই কিন্তু বিষের খপ্পরে সমানভাবে পড়ব, সমানভাবে টের পাবো বিষের ধোয়া কাজ করছে কিভাবে, এবং সমানভাবে সুযোগ পাবো বাড়াবাড়ি হয়ে যাওয়ার আগেই এক্সপেরিমেন্ট ভণ্ডুল করে দেওয়ার। পরিষ্কার তো? বেশ। খাম থেকে বিষের গুঁড়ো বার করে রাখলাম জ্বলন্ত বাতির আচ্ছাদনে। এবার ওয়াটসন, বসে পড়ো। আরে ভাইয়া, বসে পড়ো। দেখো কোথাকার জল কোথায় দাঁড়ায়। বেশি দেরি হলো না। ভয়ঙ্কররা এলো অত্যন্ত দ্রুত পদক্ষেপে, অত্যন্ত অদ্ভুত পদসঞ্চারে। চেয়ারে চেপে বসবার আগেই নাসিকারন্ধ্রে ভেসে এলো ঘন মৃগনাভির একটা কটু গুঁড়ো পাক দেওয়া গন্ধ। উগ্র বিচিত্র সেই গন্ধের প্রথম ঝাপটাতেই আমি আর আমার মধ্যে রইলাম না। আমার মস্তিষ্ক, আমার কল্পনা শক্তি যেন বেহাত হয়ে গেল অন্যের হাতে। কর্তৃত্ব হারালাম আমারই মগজ আর কল্পনার ওপর। চোখের সামনে দুরন্ত ঘূর্ণিপাকের মতো ঘুরপাক খেতে লাগলো নিঃসন্দ্র তমিশ্রাময় কালো ছায়া। শিউরে উঠলে আমার অন্তরাত্মা। অকস্মাৎ একটা নামহীন আতঙ্ক সঞ্চারিত হয়ে গেল আমার অণুতে পরমাণুতে। মন বললে কুণ্ডলী পাকানো ওই বিকট মেঘপুঞ্জের মধ্যে যেন পুঞ্জীভূত হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত কিছু রক্ত জল করা বিভীষিকা, ওরা যেন ওত পেতে রয়েছে পুরু ছায়ার মধ্যে, সময় গুনছে একযোগে আমার ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য। বর্ণাতীত সেই লোমহর্ষক অনুভূতি মুহূর্তের মধ্যে সিটিয়ে তুলল আমার সর্ব অঙ্গ। দুনিয়ার সমস্ত দানবীয় আর ভয়াল শয়তানিকে প্রত্যক্ষ করার ভয় আমি যেন পাগল হয়ে গেলাম। মনে হলো যেন নিকষ মেঘের মতো ঘুরপাক খাওয়া কৃষ্ণ ছায়ার মধ্যে সরে সরে যাচ্ছে আবছা অজস্র আকৃতি। ভাসছে, কাছে আসছে, আবার দূরে সরে যাচ্ছে। তারা কেউ স্পষ্ট নয়, কিন্তু তারা হৃৎপিণ্ড স্তব্ধ করে দেওয়ার মতন ভয়াবহ। প্রতি মুহূর্তেই মনে হলো এই বুঝি সিঁড়ির ওপর শুনবো ভয়ঙ্করের পদধ্বনি, যার ছায়া দেখা মাত্র নিঃসীম আতঙ্কে অন্তরাত্মা বিদীর্ণ হয়ে যাবে আমার। অথচ সে কে, কিরকম তাকে দেখতে কিছুই জানি না, বুঝতে পারছি না। কিন্তু এই না বোঝা আতঙ্কের খপ্পরে অসাড় হয়ে এলো আমার জ্ঞান বুদ্ধি চেতনা। ক্ষণে ক্ষণে মনে হলো অবর্ণনীয়, অবিশ্বাস্য, অস্বাভাবিক এমন কিছু একটা ঘটতে চলেছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, যার তুল্য নজির আর দ্বিতীয় নেই। আমি অনুভব করলাম কল্পনাতীত আতঙ্কে আমার চুল খাড়া হয়ে যাচ্ছে, গায়ে কাটা দিচ্ছে, কোদর থেকে চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, মুখটা হা হয়ে গিয়েছে, জিভটা চামড়ার মতো শক্ত হয়ে বাইরে ঝুলে পড়েছে। এমন একটা তুমুল হট্টগোল, একটা বিকট বিপর্যয় লেগে গেল মস্তিষ্কের কোষে কোষে। যেন মনে হলো যে কোনো মুহূর্তে ছিঁড়ে খুঁড়ে দলা পাকিয়ে যাবে মগজের সবকটা স্নায়ু। ভীষণ ভয় আর্ত গলায় বুক ফাটা হাহাকার করতে লাগলাম। কিন্তু গলা দিয়ে বিভৎস কর্কশ যে আওয়াজ বেরোলো, সেটা বুঝি আমার নয়। যেন কা কা করে কেঁদে উঠলো একটা দ্বার কাক। অতি বড় দুঃস্বপ্নেও এহেন ডাক যে আমার গলা দিয়ে কখনো বেরোতে পারে ভাবতেও পারিনি। গা হাত পা হিম হয়ে গেল সকর্ণে সে বিকৃত ধ্বনি শুনে। আতঙ্কের এই সর্বনেশে নাগপাশকে ছেড়ে ফেলে পরিত্রাণ পাওয়ার জন্যই প্রাণে প্রাণে দেহের আর মনের শেষ শক্তিবিন্দু সঞ্চয় করে সীমাহীন নৈরাশ্যের পুঞ্জীভূত মেঘের ফাঁক দিয়ে তাকালাম হোমসের পানে। হব সক্ষীপটে পলকের জন্য ভেসে উঠল একটা সাদা কঠিন আতঙ্ক বিকৃত দুমড়ানো মুচড়ানো ভয়াল মুখচ্ছবি। ঠিক এই দৃশ্য, এই আতঙ্ক দেখেছি এর আগে দুটো মৃতদেহের মুখে। তৃতীয়বার দেখলাম যার মুখে সে আমার প্রাণাধিক বন্ধু শার্লক হোমস। হোমস হোমস হোমসের মুখে এই ভয়ানক চেহারাই চাবুক এনে জড়তা কাটিয়ে দিল আমার। মুহূর্তের মধ্যে আমার চেতনা আসন্ন মৃত্যু আর উন্মত্ততার নরককুণ্ড থেকে ঠিকরে বেরিয়ে এলো। ফিরে এলো আমার প্রাণশক্তি আর মস্তিষ্কের সুস্থতা। চেয়ার থেকে লাফিয়ে গেলাম, হোমসকে দুহাতে জড়িয়ে টলতে টলতে কাত হয়ে মেঝেতে গড়িয়ে পড়তে পড়তেও কোনো মতে ছিটকে এলাম দরজা দিয়ে বাইরে।
এবং আছড়ে পড়লাম ঘাস ছাওয়া জমির ওপর। অবশ্য দেহে প্রায় বিলুপ্ত চেতনা নিয়ে পাশাপাশি পড়ে রইলাম দুই বন্ধু। আঙুল পর্যন্ত নাড়তে পারলাম না, শুধু টের পেলাম চারিদিকে যেন নেচে খেলা করছে প্রাণদায়ী সূর্যরশ্মি। আতঙ্কে ঠাসা নারকীয় মেঘ ছিন্ন বিচ্ছিন্ন করে উজ্জ্বল হিতকর তপন কিরণ এগিয়ে আসছে যেন আত্মার কাছে। শয়তানের মুঠি শিথিল হয়ে যাচ্ছে অরুণদেবের উষ্ণ স্পর্শে। কুয়াশার গাঢ় অবগণ্ঠন যেভাবে দিক দিগন্ত থেকে একটু একটু করে উঠে গিয়ে মিলিয়ে যায়, ঠিক সেইভাবে জমাট বাঁধা বর্ণাতীত সেই আতঙ্ক মেঘও উপরে উঠে কোথায় যেন মিলিয়ে গেল। মনের ভেতর থেকে এক নিকষ মেঘের তিরোধান ঘটল। মধ্যে আর দেহের শক্তি পুরোপুরি ফিরে না আসা পর্যন্ত ঘামে ভেজা কপাল মুছতে লাগলাম ঘাসে বসে। ভয়ার্ত চোখে পরস্পরের মুখের দিকে তাকিয়ে আসন্ন মৃত্যুর অস্পৃয়মান লক্ষণ দেখে বোঝাবার চেষ্টা করতে লাগলাম এই মাত্র কি ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে এলাম দুজনে। অবশেষে ভাঙা ভাঙা গলায় হোমস বললে, ভায়া, আমাকে ক্ষমা করো। এই এক্সপেরিমেন্টে বন্ধুকে টেনে আনা আমার উচিত হয়নি। হোমসকে এভাবে বিচলিত হতে কখনো দেখিনি, এভাবে ওর ভেতরের চেহারা কখনো চোখেও পড়েনি। তাই আবেগে কেঁপে উঠল আমার গলা। বললাম, হোমস, তোমার কাজে লাগতে পেরেছি, এইটাই তো আমার সবচেয়ে বড় আনন্দ। মুহূর্তের মধ্যে ফিরে এলো ওর পরিচিত মুখের চেহারা। আশেপাশে যারা থাকে তারাই চেনে হোমসের এই বাইরের খোলস। কিছুটা কৌতুক, কিছুটা ছিদ্রান্বেষী, মুখচ্ছবি দিয়ে ঢেকে দেয় কোমল অন্তর প্রকৃতি। বললে, ভয়া ওয়াটসন, নতুন করে আমাদের পাগল বানানোর আর দরকার ছিল না। পাগল হয়েছিলাম বলে এই জাতীয় এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলাম। বিষের ক্রিয়া যে এত আচমকা আর এত প্রচন্ড হবে কল্পনাও করিনি। এইবার ঝড়ের মতো কটেজে ঢুকে লম্পটা নাকের কাছ থেকে দূরে সরিয়ে রেখে বেরিয়ে এলো হোমস। ছুঁড়ে ফেলে দিল কাটাজোপের মধ্যে। ঘরটা একটু পরিষ্কার হোক। ওয়াটসন, আগের ট্র্যাজেডিগুলো ঘটেছে কিভাবে এখন নিশ্চয়ই বুঝেছো। একেবারে। উদ্দেশ্য কিন্তু এখনো অস্পষ্ট। এসো, এই কুঞ্জবনে বসে আলোচনা করা যাক। বিশ্রী গ্যাসটা যেন এখনো গলায় আটকে রয়েছে। সবকটা প্রমাণ কিন্তু মর্টিমার ট্রেগানিসকেই ফাঁসিয়ে দিচ্ছে। প্রথম ট্র্যাজেডিতে তিনি খুন করেছেন, দ্বিতীয় ট্র্যাজেডিতে তিনি নিজে খুন হয়েছেন। প্রথমেই একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, ট্রেগানিস পরিবারে একটা পুরনো ঝগড়া আছে। পরে অবশ্য তা মিটে গেছে। ঝগড়াটা কতখানি তিক্ততা সৃষ্টি করেছিল পরে যে সত্যি সত্যি তা অন্তর থেকে মিটে যায়নি তার বিশদ খবর কোনোদিনই আর জানা যাবে না। মর্টিমার ট্রেগানিসের শিয়ালের মতো সুচলো মুখ, চশমা ঢাকা পুতির মতো ছোট ধূর্ত চোখ দেখলে মনে হয় না অন্তর থেকে ক্ষমা করার মানুষও নেই। বাগানে কি যেন একটা ঘুরে বেড়াচ্ছে। এই খবরটা শুনে সাময়িকভাবে আমাদের মন অলিক একটা অস্তিত্বের দিকে ছুটে গিয়েছিল। খবরটা কিন্তু ওই ভদ্রলোকেরই দেওয়া। গোড়া থেকেই আমাদের ভুল পথে চালিয়ে দেওয়ার পিছনে ওর একটাই উদ্দেশ্য ছিল, সোজা কথায় যাকে বলবো মোটিভ। সবচেয়ে বড় কথা, ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে তেলের বাতিতে উনি গুঁড়োটা না রেখে গেলে আর কে রাখবে বলতে পারো? উনি ঘর ছেড়ে বেরিয়ে যেতে না যেতেই ঘটেছে ঘটনাটা। অন্য কেউ ঘরে ঢুকলে তিন ভাই বোনেরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতো নিশ্চয়, টেবিলের কাছ থেকে সরে আসতো। তাছাড়া কর্নওয়ালের মতো নিরুপদ্রব অঞ্চলে শান্তিপ্রিয় বাসিন্দারা রাত 10টার পর কারো বাড়িতে সামাজিকতা রাখতে চায় না। কাজেই সব পয়েন্ট একদিকেই মুখ করে আছে, মর্টিমার ট্রেগানিসের দিকে। অপরাধী তিনি স্বয়ং। ওর নিজের মৃত্যুটা তাহলে আত্মহত্যা? দেখে সেই রকমই মনে হতে পারে, অসম্ভব কিছু নয়। তিন ভাই বোনের এ হাল যে করেছে, অনুতাপে জ্বলে পুড়ে খাক হয়ে সে যে নিজের হাতে নিজেকে একইভাবে মেরে প্রায়শ্চিত্ত করে গেছে,
এটাই স্বাভাবিক বলে মনে হয়। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে কয়েকটা প্রবল যুক্তি আছে। ইংল্যান্ডে একজনই জানেন, তার নিজের মুখে সব শুনবো বলে অ্যাপয়েন্টমেন্টও করে রেখেছি। আরে একটু আগেই ভদ্রলোক এসে গেছেন দেখছি। এদিকে আসুন ডক্টর লিওন স্ট্যান্ডেল। ঘরে বসে এমন একটা বিপিকিচ্ছিরি কেমিক্যাল এক্সপেরিমেন্ট করেছি যে আপনার মতো বিশিষ্ট ভদ্রলোককেও ঘরে আর আপ্যায়ন করা যায় না। কটাং করে গেট খোলার আওয়াজ শুনলাম। বাগানের পথে আবির্ভূত হলেন সুবিখ্যাত আফ্রিকান অভিযাত্রীর রাজকীয় মূর্তি। সবিস্ময়ে চেয়ে রইলেন আমাদের গাইয়া কুঞ্জের দিকে। ঘন্টাখানেক আগে আপনার চিঠি পেলাম মিস্টার হোম। আসতে বলেছেন, এলাম, কিন্তু কেন হঠাৎ সমন পাঠানো হলো বুঝতে পারলাম না। আপনার মুখে ব্যাপারটা সবিস্তার শোনবার জন্য। তারপর আপনি যাবেন আপনার জায়গায়, আমরা যাব আমাদের ডেরায়। যাই হোক, এসে ধন্য করেছেন। এইভাবে ফাঁকা জায়গায় আকাশের নিচে আপনাকে আপ্যায়ন করতে হচ্ছে বলে কিছু মনে করবেন না। এইমাত্র একটা লোমহর্ষক কাহিনীর মালমশলা সংগ্রহ করলাম আমি আর আমার এই ডাক্তার বন্ধুটি। কাহিনীর নাম দিয়েছি কর্নিশ আতঙ্ক। তাছাড়া আপনার সঙ্গে যেসব আলোচনায় বসবো এখন, তা আপনাকে ব্যক্তিগত আঘাত হানতে পারে। সেই দিক দিয়ে এখানে আপনি নিরাপদ। আড়ি পাতার কেউ নেই। মুখ থেকে চুরুটটা নামিয়ে কঠোর চোখে হোমসের পানে চাইলেন সিংহ শিকারী অভিযাত্রী। মশাই, আমার ব্যক্তিগত আঘাত আনতে পারে এমন কি আপনার পেটে আছে আমার মাথায় আসছে না। মর্টিমার ট্রেগানিসকে খুন করার ব্যাপার। মুহূর্তের জন্য মনে হলো সশস্ত্র থাকলেই বুঝি ভালো করতাম। স্টান্ডেলের প্রবৃত্তি প্রকটিত ভীষণ মুখটা নিমেষ মধ্যে কালচে লাল হয়ে গেল। অঙ্গারের মতো জ্বলে উঠল দুই চোখ, দড়ির মতো ফুলে উঠল রগের শিরা। দুহাত মুঠো করে বাঘের মতো লাফিয়ে গেলেন হোমসের দিকে। থমকে দাঁড়িয়ে গেলেন পরক্ষণে। প্রবল চেষ্টায় আসুরিক হিংস্র প্রবৃত্তিগুলো লাগাম টেনে ধরলেন। হঠাৎ এমন ভয়ঙ্করভাবে ঠান্ডা হয়ে গেলেন যা তার ক্রোধের অকস্মাৎ বিস্ফোরণের চাইতেও বেশি বিপজ্জনক বলে মনে হলো। মিস্টার হোম, বহুদিন আমি বর্বরদের সঙ্গে ঘর করেছি, আইন কানুনের নাগালের বাইরে জীবন কাটিয়েছি। দরকার হলে আইন আমিই সৃষ্টি করেছি, দণ্ডমুণ্ডের কর্তা আমি হয়েছি। দয়া করে তা মনে রাখবেন। আপনি জখম হন এটা আমি চাই না। আমিও আপনাকে আহত করতে চাই না ডক্টর স্ট্যান্ডেল। সেই জন্য তো পুলিশ না ডেকে আপনাকে এনেছি। আমার সদিচ্ছের এইটাই কি স্পষ্ট প্রমাণ নয়? অ্যাডভেঞ্চারাকীর্ণ জীবনে এই প্রথম বুঝি ভয় পেলেন ডক্টর স্ট্যান্ডেল। সশব্দে শ্বাস টেনে বসলেন পাশে। হোমসের আচরণ প্রশান্ত অভয়, উদ্বিগ্ন পুরুষের অন্তরে প্রলেপ দেওয়ার পক্ষে যথেষ্ট। বিশাল ধাবার মতো দু হাত বার কয়েক মুঠো করে এবং খুলে বিড়বিড় করে আপন মনে কি যেন বললেন ডক্টর স্ট্যান্ডেল। তারপর বললেন, কি চান বলুন তো, খুলে বলুন মশাই। চালাকি করতে যাবেন না। আরে আরে কথা ছাড়ুন, খুলে বলুন। আর যদি ভাবেন ধাপ্পা মেরে বাজিবাদ করবেন, খুব খারাপ জায়গায় চালাকি করতে এসেছেন, সেটা জেনে রাখবেন। আমি তো খুলেই বলবো, নইলে আপনি মন খুলবেন কি করে? খোলামেলা হাওয়াটা পারস্পরিক ব্যাপার তো। এরপর আমি যা করব সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে আপনি কিভাবে আত্মসমর্পণ করবেন তার উপর। আত্মসমর্থন? হ্যাঁ মশাই, হ্যাঁ। কি ব্যাপার? মর্টিমার ট্রেগানিসকে খুন করার অভিযোগের ব্যাপারে। রুমাল বার করে কপাল মুছতে মুছতে স্টারডেল বললেন, আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। এইভাবে কি ধাপ্পা মেরে সব কেস যেতেন? শক্ত গলায় হোমস বলল, ডক্টর স্ট্যান্ডেল, ধাপ্পাটা আপনি মারছেন, আমি নয়। প্রমাণস্বরূপ কয়েকটা ঘটনা বলবো যার ভিত্তিতে পৌঁছেছি এই সিদ্ধান্তে। জাহাজে মালপত্র চাপিয়ে আফ্রিকায় পাচার করে দেওয়ার পর আপনার হঠাৎ ফিরে আসার ঘটনাটা শুনেই বুঝেছিলাম এই নাটক নতুন করে খাড়া করতে গেলে আপনাকে আমার বিশেষ প্রয়োজন। আমি ফিরে এলাম। শুনেছি, কেন ফিরে এলেন?
কারণটাও বিশ্বাস করার মতো নয় বলে নাকচ করেছি। যাকে সে কথা, আপনি আমার কাছে এলেন শুধু একটা কথা জানতে, কাকে সন্দেহ করেছি আমি। আপনার প্রশ্নের জবাব আমি দিলাম না, আপনি সোজা পাদ্রী মশাইয়ের বাড়িতে গিয়ে বাইরে কিছুক্ষণ অপেক্ষা করে নিজের বাড়ি চলে গেলেন। আপনি জানলেন কি করে? আপনার পেছন পেছন আমি গিয়েছিলাম বলে। আমি তো কাউকে দেখিনি। আমি যখন আপনার পেছন নেব ঠিক এরকমটাই দেখবেন সবসময়, মানে আমাকে কখনো দেখতে পাবেন না, আমি কিন্তু আপনাকে দেখতে পাবো। সারা রাত ছটফটিয়ে কাটালেন নিজের কটেজে, শেষকালে একটা মতলব মাথায় এলো, সকালবেলা বেরিয়ে পড়লেন প্ল্যান মাফিক কাজ হাসিল করার জন্য। তখন সবে ভোরের আলো ফুটছে, কটেজ থেকে বেরিয়ে দরজার পাশ থেকে জোগাড় করা লালচে নুড়ি কয়েক খামচা তুলে নিয়ে পকেটে পুরলেন। ভীষণ চমকে উঠলেন স্টার্নেল, অবাক হয়ে চেয়ে রইলেন হোমসের দিকে। হন হন করে 1 মাইল হেঁটে পৌঁছলেন পাদ্রী মশাইয়ের বাড়িতে। এখন যে খাঁজ কাটার শুকতলাওয়ালা টেনিস জুতো পায়ে দিয়েছেন, তখন এই জুতো পরেই বেরিয়েছিলেন। পাদ্রী ভবনে পৌঁছে ফলের বাগান পেরিয়ে পাশের ঝোপ টোপকে পৌঁছলেন ভাড়াটে ট্রেগারনিসের জানলার ঠিক নিচে। তখন দিনের আলো ফুটেছে, কিন্তু বাড়ির কেউ জাগেনি। পকেট থেকে কয়েকটা নুড়ি বার করে আপনি মাথার ওপরকার জানলা টিপ করে ছুটতে আরম্ভ করলেন। তড়াক করে লাফিয়ে দাঁড়িয়ে উঠলেন স্টার্নেল। সাক্ষাৎ শয়তান নাকি আপনি? 2 মুঠো কি 3 মুঠো নুড়ি ছোড়বার পর জানলায় এসে দাঁড়ালেন ভাড়াটে ভদ্রলোক। হাত নেড়ে তাকে নিচে আসতে বললেন আপনি। তাড়াতাড়ি জামা কাপড় পরে নিয়ে নিচের বসবার ঘরে নেমে এলেন ভদ্রলোক। আপনি ঢুকলেন জানলা দিয়ে, কথা বললেন সামান্য কিছুক্ষণের জন্য, আগাগোড়া পায়চারি করলেন ঘরময়, তারপর বেরিয়ে এসে জানলা বন্ধ করে দিলেন। লনে দাঁড়িয়ে চুরুট ধরিয়ে দেখতে লাগলেন কি হয়। ট্রেগারনিস মারা যাওয়ার পর যে পথে এসেছিলেন সে পথেই বাড়ি ফিরে গেলেন। ডক্টর স্টার্নেল, এবার বলুন এ কাজ করলেন কেন? কি যুক্তিতে করলেন? মোটিভ কি আপনার? মুখখানা ছায়ের মতন ফ্যাকাশে হয়ে গেছিল ডক্টর স্টার্নেলের। 2 হাতে মুখ ঢেকে বসে রইলেন কিছুক্ষণ। তারপরেই এক ঝটকায় বুক পকেট থেকে একটা ফটোগ্রাফ বার করে ছুঁড়ে দিলেন সামনের ঘেঁষো টেবিলের ওপর। যা কিছু করেছি এই জন্য করেছি। ব্রেন্ডা ট্রেগারনিস? হ্যাঁ, ব্রেন্ডা ট্রেগারনিস, আমার ভালোবাসার মানুষ ব্রেন্ডা ট্রেগারনিস। এই ভালোবাসা আজকের নয়, বহু বছরের মন প্রাণ দিয়ে সে আমাকে ভালোবেসেছে, আমিও তাকে ভালোবেসেছি। কার্নিশ অঞ্চলে কেন মাঝে মাঝে সে একলা সময় কাটিয়ে যায়, কেউ তা বোঝেনি, অবাক হয়েছে, কারণটা আবিষ্কার করতে পারেনি। এই হলো তার রহস্য। শুধু এর জন্য সুদূর আফ্রিকা থেকে বারবার ছুটে এসেছি। এরপর বছর গিয়েছে, ভালোবাসা আরও নিবিড় হয়েছে। তাকে আমি বিয়ে করতে পারিনি, কারণ আমি বিবাহিত। আমার বউ পালিয়েছে। শুধু ইংল্যান্ডের জঘন্য নিয়মের জন্য তাকে আমি ডিভোর্স দিতে পারিনি। শুধু অপেক্ষাই রয়েছে। সেই অপেক্ষার এরকম পরিণতি হবে তা কে জানতো বলুন? বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠলেন ডক্টর স্টার্নেল। থরথরেই কেঁপে উঠল সুবিশাল দেহ। দাড়ির নিচে 2 হাত ঢুকিয়ে নিজেই টিপে ধরলেন নিজের গলা। অতি কষ্টে সামলে নিলেন নিজেকে। ফোপানি থামিয়ে আশ্বস্ত হয়ে ফের বলতে লাগলেন, পাদ্রী সাহেব সব জানেন, উনি আমাদের দুজনের সব খবরই রাখেন। বিশ্বাস করে ওর কাছেই সমস্ত কথা বলেছি আমরা। উনি টেলিগ্রাম করে আমাকে পাঠিয়েছিলেন আফ্রিকায় যাবা বা মালপত্রের, তখন কি আর মনে থাকে? সব ফেলে চলে এলাম। জীবন দিয়ে তাকে আমি ভালোবেসেছি, তার এই পরিণতি আমাকে দিশেহারা করে দিল। সব ফেলে দৌড়ে এলাম শোধ নেব বলে। মিস্টার হোমস, এবার আপনি আপনার হারানো সূত্র খুঁজে পেয়েছেন। বলে যান। পকেট থেকে একটা কাগজের প্যাকেট বার করে ঘেঁষো টেবিলের উপর রাখলেন ডক্টর স্টার্নেল। প্যাকেটটার উপর লেখা র্যাডিক্স পেডিস ডায়াবলি, নিচে লাল রঙের বিষের লেবেল সাটা। প্যাকেটটা আমার দিকে ঠেলে দিয়ে বললেন, কিন্তু ডাক্তার, এই জিনিসের নাম কখনো শুনেছেন? শয়তানের পা শেকড়? না, কখনো শুনিনি। তার জন্য ডাক্তার হিসেবে আপনার সুনাম একটুও ক্ষুণ্ণ হবে না। যদ্দূর জানি বুডার ল্যাবেও একটাই নমুনা রয়েছে এই শেকড়ের, ইউরোপের আর কোথাও নেই। বীজ বিজ্ঞান বা ভেষজ বিজ্ঞানে এখনো স্থান পায়নি এই শেকড়।
শেকড়টাকে দেখতে কিছুটা মানুষের পায়ের মতো, কিছুটা ছাগলের পায়ের মতো। তাই উদ্ভিদ বিজ্ঞানী অভিযাত্রীরা এর নামকরণ করেছে শয়তানের পা। পশ্চিম আফ্রিকায় যারা রোগ সারায় এই শেকড় কেবল তাদেরই কাজে লাগে। আনুষ্ঠানিকভাবে বিষ প্রয়োগের সময় তারা কাজে লাগায়। তাই শেকড় রহস্য আর কাউকে জানায় না। উবাঙ্গিতে অদ্ভুত একটা ব্যাপারে জড়িয়ে পড়ায় এই নমুনাটি আমি হাতে পেয়েছিলাম। বলতে বলতে প্যাকেট খুলে লালচে বাদামি নস্যির মতো এক গাদা গুঁড়ো বার করে দেখালেন ডক্টর স্টার্নেল। তারপর সবই আপনাকে বলবো মিস্টার হোমস। অনেক কিছুই আপনি জানেন, তাই আমার সাথে আপনার বাকিটুকু জানা দরকার। ব্রেন্দার জন্যই ট্রিগনিস ফ্যামিলিতে আমার খাতির জমেছিল। বিষয় সম্পত্তি নিয়ে মর্টিমারের সঙ্গে এদের একবার বিবাদ লাগে, পরে তা মিটে যায়। মর্টিমারকে কিন্তু আমার বেশ সন্দেহজনকই লেগেছিল। লোকটা ধূর্ত, চাপা, প্যাঁচালো, কিন্তু পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধাতে চায়নি সঠিক কোনো কারণ না থাকায়। সপ্তাহ দুয়েক আগে আমার কটেজে এসেছিল মর্টিমার। আফ্রিকার দুষ্প্রাপ্য কয়েকটা জিনিস দেখিয়ে গল্প করছিলাম তার সাথে। এই পাউডারটাও তাকে দেখিয়েছিলাম। আশ্চর্য গুঁড়োর অদ্ভুত ধর্ম ব্যাখ্যা করেছিলাম তাকে। ব্রেনের মধ্যে ভয় পাবার কেন্দ্রকে কিভাবে উদ্দীপ্ত করে মানুষকে না হয় পাগল, না হলে একেবারে মেরে ফেলে তা বলেছিলাম। নিগ্রোদের কাউকে শাস্তি দেওয়ার দরকার হলে গায়ের পুরুত এই গুঁড়ো আগুনে ফেলে দিয়ে তার দফারফা করে দেয়। ইউরোপের বিজ্ঞান আজও এই বিষের সন্ধান পায়নি। বিষের ক্রিয়া ধরার ক্ষমতা কোনো বিজ্ঞানীর নেই। ঘর ছেড়ে আমি বাইরেই যাইনি, তা সত্ত্বেও কীভাবে সে যে এই গুঁড়োটা সরিয়েছিল তা আমি জানি না। খুব সম্ভবত আমি যখন আলমারি খুলে কোনো কৌটো দেখছিলাম সেই সময় শেকড়ের কয়েকটা চিমটে গুঁড়ো সে হাত সাফাই করে। বিষটা কতক্ষণে কাজ দেয়, কতখানি পরিমাণ লাগে, এই প্রশ্নগুলো কিন্তু আমার বেশ মনে আছে। তখন স্বপ্নেও ভাবিনি ব্যক্তিগত কোনো উদ্দেশ্য আছে বলেই অত খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইছে শয়তানের পায়ে শয়তানি বৃত্তান্ত। প্লিমাথিউ পাদ্রির টেলিগ্রাম পাওয়ার আগে এ প্রসঙ্গে আমি আর ভাবিনি। কুচক্রি মার্টিমার ভেবেছিল আমি আফ্রিকা রওনা হয়ে গিয়েছি। বেশ কয়েক বছরের জন্য কেউ আর আমার কোনো খবর পাবে না। কিন্তু আমি ফিরে এলাম সঙ্গে সঙ্গে। সত্যি আমার ওই শয়তানের পা বীজ দিয়ে পৈশাচিক কাণ্ডটা হয়েছে কিনা তা আগে যাচাই করতে চেয়েছিলাম। আপনার কাছে এলাম আপনি কী ভাবছেন জানবার জন্য, কিন্তু দেখলাম কিছুই জানেন না আপনি। আমি কিন্তু বুঝেছিলাম দুজনকে পাগল আর একজনকে খুন করেছে মার্টিমার। তিনজনকেই পথ থেকে সরাতে পারলে সমস্ত সম্পত্তিও একা পাবে এই লোভে শয়তানের পা শেকড় দিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করেছে এমন একটি মেয়েকে যাকে আমি আমার সমস্ত সত্তা দিয়ে ভালোবেসে, সেও আমাকে ভালোবেসে। মহাপাপী এই মার্টিমারকে সাজা দেওয়ার দায়িত্বও আমার। ভাবতে বসলাম সাজাটা কী ধরনের হওয়া উচিত। আইনের শরণ নেব কিন্তু প্রমাণ কই? প্রমাণ ছাড়া অত্যাশ্চর্য এই উপকথা আদালত বিশ্বাস করবে কেন? মার্টিমার অপরাধী, আমি শুধু জানি ও যা করেছে তা যে বর্ণে বর্ণে সত্য, কল্পনা নয়। তা দেশের লোককে বিশ্বাস করাবো কেমন করে? চেষ্টা করলে হয়তো সাক্ষী সাবুত প্রমাণ জোগাড় করে বিশ্বাস করাতে পারি, নাও পারি। কিন্তু যদি না পারি, ঝুঁকি নিতে আমি রাজি নই মিস্টার হোমস। আমার প্রতিটা রক্তবিন্দু তখন প্রতিহিংসা নেবার জন্য পাগল হয়ে গিয়েছে। এর আগেও আপনাকে আমি বলেছি, বহু বছর আমি আদিম অসভ্যদের সঙ্গে ঘর করেছি, আইনের বাইরে কাটিয়েছি বলেই নিজেই নিজের আইন বানিয়েছি, সাজাও নিজে দিয়েছি, এখনও তাই করব। ঠিক যেভাবে মারা গেছে আমার ভালোবাসার পাত্রী, সেইভাবেই মরতে হবে মর্টিমারকেও। ব্রেন্দার যে পরিণতি সে ঘটিয়েছে, সেই একই পরিণতি তারও হবে, এই আমার প্রতিজ্ঞা। সবই আপনাকে বললাম, বাকিটুকু আপনি নিজেই বলেছেন। সারা রাত ছটফট করলাম, ভোরবেলা বেরিয়ে পড়লাম। ঘুম থেকে টেনে তুলতে অসুবিধা আছে অনুমান করেই পকেট বোঝাই করে কয়েক মুঠো নড়ি নিয়ে গেলাম। জানলা লক্ষ্য করে ছুটতে লাগলাম। নিচে এসে জানলা খুলে সে আমাকে বাড়ির ভেতর ঢোকালো। বনিতা না করেই সোজাসুজি আরম্ভ করলাম কাজের কথা, বুঝিয়ে দিলাম আর সমস্ত কুকীর্তি যে আমি ধরে ফেলেছি এবং শাস্তি দেওয়ার জন্য তৈরি হয়ে এসেছি। রিভলভার তুলে রাস্কেলটাকে কাঠের পুতুলের মতন বসিয়ে দিলাম চেয়ারে, ল্যাম্প জেলে খানিকটা গুঁড়ো ছড়িয়ে দিলাম ওপরে। তারপর রিভলভার নিয়ে দাঁড়িয়ে রইলাম জানলার বাইরে। পালানোর চেষ্টা করলে ভয় দেখিয়ে ফেরটাকে ঘরে ঢোকাবো। 5 মিনিটের মধ্যেই মারা গেল মার্টিমার। অকথ্য যন্ত্রণা পেয়েছিল সে মরবার আগে, চোখে দেখা যায় না, কিন্তু আমার পাথরের মতন মনে কোনো দাগ পড়ল না। ব্রেন্ডা যে কষ্ট পেয়েছে অতটা কষ্ট তাকে পেতে হয়নি, কাজেই আমার মন কাঁদবে কেন? মিস্টার হোমস, সবই তো শুনলেন, এখন বলুন কি করবেন আমাকে নিয়ে? আমি এখন আপনার হাতের মুঠোর মধ্যে, যা খুশি করতে পারেন, বাধা দেব না। মৃত্যুকে আমি ভয় পাই না। শুধু এইটুকুই জেনে রাখুন, কোনো নারীকে কখনো ভালোবেসেছেন কি? বাসলে আমি যা করেছি আপনিও তাই করতেন। কিছুক্ষণ নির্বাক হয়ে রইল হোমস, তারপর বলল,
আপনার প্ল্যান কি এখন? বাকি জীবনটা মধ্য আফ্রিকায় প্রাণীতত্ত্ব নিয়ে কাটাবো। অর্ধেক কাজ এখনো বাকি। যান, শেষ করে ফেলুন। আপনাকে আমি অন্তত আর আটকাবো না। উঠে দাঁড়ালো ডক্টর স্টার্নডেলের দৈত্য মূর্তি। গম্ভীরভাবে বাতাসে মাথা ঠুকে অভিবাদন জানিয়ে মন্থর চরণে বেরিয়ে গেলেন কুঞ্জের বাইরে। পাইপ ধরিয়ে তামাকের থলি আমার দিকে বাড়িয়ে দিল হোমস। বলল, ভায়া, পৃথিবীতে এমন অনেক ধোঁয়া আছে যা খুব বিষাক্ত নয়, কিন্তু শ্রান্ত মনকে চাঙ্গা করে তুলতে অদ্বিতীয়। আপাতত সেই জাতীয় ধোঁয়া খানিকটা খাও। এ কেসে আমাদের নাক গলাতে কেউ যখন ডাকেনি, তখন আমাদের যা খুশি আমরা করতে পারি। নিজেরা যখন তদন্ত করেছি, কি করব না করব সেটাও ঠিক করব নিজেরা, তাই নয় কি? তুমি হলে কি করতে? পুলিশে ধরিয়ে দিতে ভদ্রলোককে? নিশ্চয়ই না। ওয়াটসন, জীবনে কোনো নারীকে ভালোবাসিনি। যদি বাঁচতাম এবং সে নারীটির শেষ দশা যদি এই রকম হতো, তাহলে সিংহ শিকারী ঠিক যেভাবে আইনের বাইরে গিয়ে সাজা দিয়েছেন, আমিও হয়তো তাই করতাম। যাকে হ্যাঁ, কিভাবে রহস্যভেদ করলাম তা নিয়ে বক্তৃতা দিয়ে তোমার বুদ্ধিমত্তাকে খাটো করতে চাই না। জানলার বাইরে নুড়ি দেখেই শুরু করেছিলাম গবেষণা। পাদ্রির বাগানে এরকম নুড়ি কোথাও নেই। ডক্টর স্টার্নডেলের উপর নজর পড়তেই তার কটেজের বাইরে দেখলাম একই নুড়ি পড়ে রয়েছে স্তূপাকার। দিনের আলোয় জ্বলন্ত ল্যাম্প এবং অভ্র আচ্ছাদনের উপর গুঁড়ো দেখেই যুক্তির কৌশল মনে মনে বানিয়ে নিয়েছিলাম। যাকে এ প্রসঙ্গে এবার বাদ দাও। কেল্টিক কথাবার্তার চালডিয়ান শেকড় যে এই কর্নিশ অঞ্চলেই রয়েছে, তাই নিয়ে গবেষণা শুরু করা যাক। শুনছিলেন দ্য অ্যাডভেঞ্চার অফ ডেভিলস হুডিও এবং অন্তিম পর্ব। রচনা স্যার আর্থার কোনান ডয়েল। গল্প পাঠে এবং ওয়াটসনের ভূমিকায় শুভজিৎ, মিস্টার রাউন্ডের ভূমিকায় ঋতব্রত, মর্টিমার ট্রেগানিসের ভূমিকায় দেবজিৎ, ডক্টর লিওন স্টার্নডেলের ভূমিকায় অঙ্কিত, গল্পের সূত্রধর এবং শার্লক হোমসের ভূমিকায় আমি অয়ন, শব্দগ্রহণ, সঙ্গীত এবং পোস্টার ডিজাইনে অয়ন, নির্দেশনায় টিম কিশোর। নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক ডেসক্রিপশনে। ধন্যবাদ। সাথে থাকবেন। আরও অনেক রহস্য, ভৌতিক, কৌতুক, অলৌকিক গল্প আপনাদের আমরা শোনাবার জন্য প্রস্তুত। দেখা হবে আগামী গল্পে। আজকের মতো বিদায়।